আমার ওয়াইফের আবার বডি ফিটনেস ভালো, আচ্ছা 80 বছর বুড়াও তার দিক তাকাইবে। আমার সাথে জেলে দেখা করতে গেছে জেল গেটে, তো ওই সময় এক পুলিশের লাগে পরিচয়, স্বামীকে দেখতে এসে পুলিশের সাথে প্রেম। প্রেম। আমার বউ আবার আমার এলাকার স্বর্ণকার এক হিন্দু, এইবারে একবার জাহান্নামে চলে যাবে, আর আমার সংসার করবে এরকম কোনো রাস্তা নাই তার। বারবারই আপনার ওয়াইফ প্রেমে পড়ছে যে মানুষের। তার কতটা সুযোগ দিছি নষ্ট, সেই ধরনের এই ধরনের মেসেজ লাগে, জান শুভ সকাল ঘুম থেকে ওঠো। আপনি দেখছেন? আমি মেসেজ চেক করছি এ খোদা, A to Z। তার কোনো অভিযোগ ছিল আপনার? আমি তারে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি না, প্রেম করার স্বাধীনতা লাগবে। এইটাই। আমার এই ওয়াইফের আগে ছিল 2 বিয়া, একটা হলো জাইলিয়ার সাথে মাছ ধরে জাইলিয়া নৌকায়, দ্বিতীয় বিয়ে ছিল খালাতো ভাইয়ের সাথে, তৃতীয় বিয়ে আমার সাথে। 3টা পুরুষের জীবন ধ্বংস। এবং আমার সংসারে এসে 7টা ছেলের সাথে প্রেম করছে, 7টা ছেলের সাথে 7টা ছেলের সাথে 4টা সিম চালাইছে সে। একমাত্র আমার জন্মদাতা পিতা যে সে বেইমানি করে না, এছাড়া সবাই করছে আমার সাথে। গাড়ি চালানো শিখলেন? তারপর তো ওখানে? খুলনাতে মোটামুটি, তারপর আসলাম ঢাকায়। আচ্ছা ঢাকায় আসলাম মোহাম্মদ মাহাতো ভাই থায় মজুল মুর্শেদ মনু, ওনার কাছে আসলাম। তো উনি আমার একটা যে মিডল্যান্ড পরিবহন ছিল, সেই মিডওয়ে পরিবহন, আচ্ছা মিডওয়ে পরিবহন খিলগাঁওতে মোহাম্মদপুর চলতো। তো ওই গাড়িতে আমি হেলপার হিসেবে ঢুকলাম। বাস গাড়ি, বাস ডাবল গেটের টাটা 1510 বা 130 জন যাত্রী আমাইতো গাড়িতে। ছোটবেলায় ঢাকায় চলে আসলেন আপনি? ঢাকায় আসছি গেছি, কিন্তু 2000 সালের থেকে পুরো স্থায়ী হয়ে গেলাম ঢাকায়। 2000 সাল থেকে 26 বছর হয়ে গেছে। 2000 সাল থেকে পুরো স্থায়ী। তারপর লেখাপড়া যখন করি নাই, বিভিন্ন জায়গায় ফ্যামিলি দাবার দিত, এক জায়গায় যাই উঠতাম। আচ্ছা, মানে পরিবার আপনাকে লেখাপড়া করাতে চেত? মানে খুব চাপ দিত। আমার মা এবং আমার বাপের খুব টার্গেট ছিল আমি একজন আলেম হবো, কোরআনের হাফেজ। কিন্তু আমার যে ছোট ভাই সেও বিএ পাস, কিন্তু আমি 5 পাসও না। আমার ফ্যামিলিতে যে একবার নর্মালি সেও মেট্রিক পাস, কিন্তু আমি আমার নিজের নাম লিখতে পারি না। একজনের একমাত্র দায়ী আমি হুজুরের দায় দিই, যে আমার শিক্ষক ছিল, আমি ওনার দায় দিই। ছোটবেলার আমি যে ভালো পরিবেশে থাকতাম, আমার যে ফ্যামিলি, যে কোনো জায়গায় আমি যে কোনো চাকরি পেতাম, পড়ালেখা করতে পারতেন। দুঃখজনক। তারপর আপনি বড় হলেন, বড় হওয়ার পরে তারপরে কি এই যে হেল্পার থেকে কিভাবে কন্ট্রাক্টর হইলাম কন্ট্রাক্টর। আচ্ছা, কন্ট্রাক্টর কি করে? কন্ট্রাক্টর হইলে হেল্পার হইলে লোক ডাকে। যারা আমি যখন হেল্পারই করছি তখন টিকিট ছিঁড়ছি কান্ট্রি গাড়ি, গাড়ি লোকাল হয়ে গেল, তখন ডাইরেক্ট কন্ট্রাক্টর ভাড়া কাটা। আচ্ছা, যে যাত্রীর কাছ থেকে টাকা লওয়া। পরে তো 2 বছর ভাড়া কাটলাম, পরে বাকি টাইম ড্রাইভারি শুরু করলাম, লাইসেন্স করলাম, ড্রাইভার গাড়ি চালাই। তারপর আমরা প্রথমে মানে ড্রাইভার বা এই ড্রাইভারি সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কিন্তু প্রথমে আপনার জীবনের গল্পে চলে যেতে চাই। এর মাঝখানে কোনো ভালোবাসা, প্রেম বা কোনো নারী আপনাকে হৃদয়ে ছুঁয়ে যায়নি? হ্যাঁ, এক নারীর কারণে আমি নিশ্চয় আমার ওয়াইফ, আমার এক বন্ধুর মাধ্যমে তার সাথে পরিচয় ছিল। নাম হয়েছে শিল্পী প্লাস রাবেয়া। এটা কি আমার ওয়াইফের নাম? দুটোই তার নাম? হ্যাঁ, রাবেয়া আইডি কার্ডে, শিল্পী সচরাচর। এখন বর্তমানে বিভিন্ন নাম, 4-5টা নাম ব্যবহার করতো, আমি জানতাম তার 2 নাম, শিল্পী প্লাস রাবেয়া। আচ্ছা, তা উনি ছিল এতিম, মামুবাড়ি থেকে বড় হয়েছে, মামুবাড়ি। আপনার বন্ধু সাথে মানে কিভাবে পরিচয়টা হলো? পরিচয়ের দিনটা শুনতে চাই। যখন আমি বাসের কন্ট্রাক্টর, তখন বন্ধুর সাথে আমরা এক হোটেলে খাওয়া দাওয়া করতাম। তার বন্ধুর সাথে পরিচয়, বন্ধু বলে যে একটা লোক আছে, আমাকে নাম্বার দিই, দেখো এতিম, যদি কথা বললা বিয়ে শাদী করতে পারো, ভালো রাখতে পারো। তাই সুবিধা নাম্বার লইলাম, কথা বললাম, সে আসে যায়, দেখা করি, ভালো সম্পর্ক। হঠাৎ সে একদিন বাড়ি গেল, তার মামু বাড়ি গেল, যে তার মার সাথে পরিচয়, মোবাইলে কথা কইলো। ওই মেয়েটার সাথে? ওই মেয়েটা মানে আমার ওয়াইফ, তার মার সাথে কথা বলাইছে, ওনার মামির সাথে কথা বলাইছে, সবার সাথেই কথা বলি, সম্পর্কে মোটামুটি ভালো। কিন্তু আমার ইচ্ছা ছিল না যে তার বিয়ে করবো। আচ্ছা, আর কি কিন্তু কি দেখে বা কি শুনে? ফোনেই তো কথা বলেছেন, দেখেনই তো নাই? দেখছি, সামনাসামনি দেখা হয়েছে। সামনাসামনি দেখা হলেন কিভাবে? প্রথম দেখা কবে ছিল, কিভাবে দেখা ছিল? সে আসছিল ঢাকা বেড়াইতে তার আত্মীয় এক বাসায়। আচ্ছা, তাই সে পুলিশ ফেরি, খিলগাঁও পুলিশ ফেরি, ওখানে রিক্সা এসে দেখা করছে, তখন টাইম 1টা। আচ্ছা, কি হয়েছিল প্রথম যেদিন দেখলেন আপনার প্রিয়তমা? আমার ভালো লাগছে, কিন্তু প্রেম করতেছি যে বিয়ে করবো, তখন এরকম কোনো সেন্স ছিল না। কিছু নিয়ে আসছিল গিফট? না, কিছুই নিয়ে আসে। আপনি কিছু নিয়ে যান নাই? আমি তাহলে লাঞ্চ করাইছিলাম দুপুরে। লাঞ্চ করাইছিলেন? আচ্ছা, ফুল টুল বা ওরকম আনুষ্ঠানিক কিছু হয়নি? না, আচ্ছা। তখন আমি গাড়ি ডিউটি অবস্থায়। আচ্ছা, অবস্থায় বুঝতে পেরেছি। পরে যে বাড়ি গেল, সে কি জানতো আপনি হেল্পার বা কন্ট্রাক্টর? সে জানতো আমি বাসের ড্রাইভার। ড্রাইভার জানতো, কিন্তু তখন তো ড্রাইভার না। তখন আমি কন্ট্রাক্টর, ভাড়া কাজে।
প্রিয় মানুষের কাছে মনে হয় সবাই একটু বড় বিষয়টা দেখাতে চায় না, নেতা নেতা একটা বিষয় দেখাতে চায়। কিন্তু আমি ভাড়া গাড়ি, কিন্তু ড্রাইভারের চাইতে আমার ইনকাম ছিল বেশি। তাহলে যখন আসলো বা বাস থেকে নামলেন তখন দেখে নাই না ড্রাইভারকে? না, তো গাড়ি ছিল আমার, কাউন্টারে চাপাই না, আমি ওইখানে হাইটে আসছি। মাত্র চালায় আসলেন নাকি? আচ্ছা, তারপর? পরে যাক, আমার তো বললাম তো একবার যে বিয়ে করার ইচ্ছে ছিল না। তারপর ওই ওর মার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ওই মেয়ের মা বললো যে বাবা, আমার মেয়েটা এতে মানে কষ্ট দিও না। এই কথা বলার 15 দিন পর উনি মারা গেল। আহারে, মারা যাওয়ার কি পর হয়েছিল ওনার? ক্যান্সার হয়েছিল সম্ভবত। আচ্ছা আচ্ছা, তার আমি যাই ওনাদের বাড়ি, তো কিন্তু সব বিয়ে হয় নাই, মা মারা গেছে। আর ওই একটা কথা ব্রেনটা এখনো কাজ করে, যে মহিলা বললো যে আমার মেয়ের কষ্ট দিও না। ঠিক, আমি ওর এলাকায় গেছি, ওর মামা যাওয়ার পর মামা বাড়ি গেছি, প্রায় 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থাকার পর ওই আমি একসাথেই ওরে নিয়ে আসি ঢাকা। 1 সপ্তাহ কোথায় ছিলেন? ওই ওর মামা বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, ওর মা মারা গেছে, যায় না সম্পর্ক ভালো হইলে। যে মামারাও চেয়েছে যে ওর দায়িত্ব কেউ একজন নিক, তাই না? ওর মামারা আছে, ওর মা মামি যথেষ্ট ভালো। আচ্ছা, ওর মামা হইলে জাহাজের মাস্টার, তারা একটা বহুত শিক্ষিত ফ্যামিলি। মামা বাড়ির থেকে বড় হয়েছে, বুঝতে তো হবে। যাই হোক, নিয়ে আসলাম, তো একে মোটামুটি ভালো সংসার করতেছি, খাইতেছি। বিয়ে করেছেন? বিয়ে করেছি, ঢাকায় নেই, বিয়ে- মানে ওর মামা মামি বিয়ে দিয়েই ঢাকা পাঠাইতেছে। আচ্ছা, যে মা মারা গেছে, তাহলে মেয়েটা কোথায় যাবে? তো এই ছেলের সাথে সম্পর্ক, এই ছেলের সাথে দিয়ে দিই। আচ্ছা, তো আপনার ফ্যামিলি? না, আমি আমার ফ্যামিলি কখন তো কাউকে বলিনি। আপনি তো সবসময় ড্যাম কেয়ার, ফ্যামিলিকে পাত্তাই দেন না আপনার। না না, ওই এই মুহূর্তে যে আমি একলি এতিম, ওই মেয়ে আমার বলছে যে আমার মেয়েটার কষ্ট দিবে না, আর এই মুহূর্তে আমার ফ্যামিলি মানবেও না। আচ্ছা, তো আইজক খাইলোক আমার ফ্যামিলি মানবে, 100% মাইনে নিবে, আমার একটু বিশ্বাস। তারপর নিয়ে চলে আসলেন? হ্যাঁ, ঢাকায় নিয়ে আসছি, বাহ, চলতেছি, খাইতেছি। কেমন ছিল আপনাদের সংসার প্রথম মোটামুটি যখন সংসার ঢাকায় নিয়ে আসলেন? খুব ভালো ছিল। কোথায় উঠছিলেন? তখন আমি রুম রাখছিলাম পাশে, একটা মোটামুটি একটা টিন সেট বিল্ডিং এর ভিতরে ভাড়া থাকতাম। ওই সময় 4000 টাকা ভাড়া দিতাম। আপনার ইনকাম কত ছিল তখন? তখন এমন কোন দিনে যে 1800-2000 ইনকাম না হইতো আমার, খাইয়ে লইয়া রোড খরচা যায়, 1800-2000 থাকতো। ওই সময় 2000 টাকা এখন 10,000 টাকার সমান। বিয়ের আগে বলছিলেন তো যে আপনি কন্ট্রাক্টর ছিলেন? বলছিলাম ড্রাইভার ছিলাম। তারপরেও বলছেন ড্রাইভার। আচ্ছা, বিয়ের পরেও জানান নাই? না, আচ্ছা, তারপর? সে দেখছে যে আমি সকালে আসতাম, রাত্রে বাসায় যাইতাম। তাই ওই সময় 2000 টাকা ইনকাম করে অনেক কিছু। তো যে কোনো একটা তাও একটা ছেলে হইলো আমার বাবা আসলো ঢাকা, তখন জানা না যে বিয়ে করছি। আচ্ছা, বাবা আইসে প্রায় 15 দিন ছিল, বাবা দোয়া টোয়া করে গেছে, বাপে বউ স্বীকার করছে, আচ্ছা, মাইনে নিছে। এবং আমি বাড়ির ঠিকানা দিলে কিন্তু আমার বাপে আমার ওই ওয়াইফের ঠিকানা দিয়ে গেছে, যে অমুক জায়গায় নামবে, এইভাবে আমার বাড়ি। ওই বলাইবেরি বাজারে নামিয়া যে কোনো মানুষের বললো যে তাসেন ফকির, মানে এইটুকু বাপের নাম ছিল। বাপে এতিম মনে মানিয়েছে, আমার ফ্যামিলি পরে আস্তে আস্তে সবাই মাইনে নিচ্ছে। আচ্ছা, একটু জানতে চাই যে প্রথম যখন নিয়ে আসলেন, এই যে আপনাদের বাচ্চা হলো, সংসারটা আস্তে আস্তে গুছালেন, নিশ্চয়ই আপনি একজন ব্যাচেলর ছিলেন। প্রথম যেই ঘরটা ছিল, সেই ঘরটা তো আর বউ নিয়ে ওঠা যায় না, তাই না? তো এই যে টুকটাক করে কেনাকাটা, গোছানো, এই বিষয়টা কেমন ছিল? আস্তে আস্তে কিনছি, একদিন এক একটা, বা 2 দিন পর একটা, 5 দিন পর একটা। আগেও তো ভালো প্রেম করতে পারেননি, মানে হুট করে বিয়ে হয়ে গেছে। তো বিয়ের পরে ভালোবাসাটা কেমন ছিল? কোথায় কোথায় ঘুরতে যেতেন? আমি যদি বাড়ি যাইতাম, তাহলে না হঠাৎ 10 দিনের বাড়ি যাওয়াই লাগতে পারে, যাইতাম যদি বাড়ি, তাহলে আমি যদি 3 দিন থাকতাম, আমার যদি দাঁড়ানো 3 দিন খাইতো না, আমি আইলে বুঝতে পারতাম। মানে খুব একটা আন্তরিকতা ছিল। আর আপনার জন্য তার ভালোবাসা কেমন ছিল? খুব ভালো, অনেক যথেষ্ট ভালো ছিল। কোনোখানে ঘুরতে যাওয়া, কোনো স্মৃতি, ওই সময়টার কোনো চমৎকার স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে চান? অনেক প্রায় জায়গায় ঘুরতে যাইতাম, মানে খুব ভালো একটা লাইফ ছিল। তারপর ধরেন হঠাৎ আমি আর একটা গাড়ির দুর্ঘটনা, মোবাইল কোড বয়, গাড়ির মোবাইল কোডে আমার সবকিছু ঠিক আছে, গাড়ির কাগজ ঠিক, লাইসেন্সও আমার অরিজিনাল, কিন্তু মোবাইল কোড ম্যাজিস্ট্রেট সে সিঙ্গেল দিচ্ছে গাড়ি মোবাইল কোড, মানে জরিমানার একটা শব্দ আছে। আপনি তখন ড্রাইভার হয়ে গেছেন? আমি তখন ড্রাইভার, পরে ড্রাইভার হয়েছি। বিয়ের কতদিন পরে হলেন? বিয়ার 1 বছর পরে আমি ড্রাইভার। তাহলে তো এই মিথ্যাটাকে আর বলতে হইলো না, না? আচ্ছা, না, এর মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, বলি যে আমার ছেলে হইলো, ছেলে হওয়ার পর, ছেলে হওয়ার বছর খানেক পরে, হয় ছেলে হওয়ার 2 বছর পরে আমার বাবা মারা গেছে। ইন্নালিল্লাহ। তারপর বাড়ি গেছি, ছেলে তখন আমাদের বাড়ি বিল্ডিং, মোটামুটি ভালো একটা পরিবেশ, আমাকে বোন টুন সব বিয়ে দেওয়া। এখন মা একা থাকে, একটা পুরুষ বা একটা মহিলা বাড়ি থাকা দরকার মার সাথে। তখন আমি ছেলে সহ বাড়ি যাই, পুরো ফ্যামিলি সহ আমি বাড়ি চলে যাই, দেশে যে গাড়িটি চালাবো চিন্তা ভাবনা। হঠাৎ কোরবানির 3 দিন পর গেছি, তার 1 সপ্তাহ পরে আমার ছেলেটা পানিতে পেরে মারা যায়। আপনার ছেলে? হ্যাঁ, আমার প্রথম ছেলে। এখন তো 2 ছেলে আছে।
আল্লাহ, প্রথম ছেলে ওই পানিতে পড়ে মারা যায়। কত বছর ছিল ওর? তার ছেলে বড় ছিল 2 বছর, এতে 7 দিন বাকি ছিল। আরে কি নাম ছিল বাচ্চাটা? ওর নাম ছিল মাহিন। মাহিম। মাহিন। কিভাবে পানিতে পড়লো? আমরা দুপুরবেলা খাইতে আসি ভাত, আমি খাইয়া শুইছি, আর আমার খালতো বোন আসছিল 2 জন। দেশ জ্ঞান হয়তো বোঝেনি, মাপা তরকারি থাকে, এর ভিতরে যদি 2-3 জন মেয়ে বানাইতে শর্ট পড়তেই পারে, তাহলে আমার ওয়াইফ গেছিল ডিম ভাজতে, ডিম হাঁসের ডিম চুলায় ভাজতে গেছিল। গ্যাসের চুলা যদি সিলিন্ডার গ্যাস, এইভাবে সিলিন্ডার সামনেতে নেমে পিছনে একটা বের ছিল লম্বা, ওই বেড়ে পরে মারা গেছে। সবাই একেবারে খুঁজি, কোথাও পাই না। মানে হাঁটতে পারতো? হাঁটতে পারে, দৌড়াইতো, মানে খুব চালু ছিল, যেমন ছিল যার চেহারা, মানে কেউ বলতো না যে এই ছেলের বয়স 2 বছর, কেউ দেখে এরকম কোনো মনে হইতো না। তারপরে টের পেলেন কিভাবে? সবাই চতুর্দিক খুঁজতে আসি, মানে সবাই পরে ওই আমার ওয়াইফই নামছে বেড়াতে, যে নামবে দেখি, গরমের সিজন তো প্রচুর গরম, তো দেখলাম যে পানিতে উঠেলো, মেডিকেলে নেওয়া হইলো, মৃত্যু ঘোষণা করলো। আচ্ছা, এই বিষয়টাও খুব, মানে জীবনের গল্প বলতে গেলে না অনেক কিছু চলে আসে, এই বিষয়টা খুবই দুঃখজনক। অনেক বাচ্চা আছে যারা এই যে 2 বছর দেশ গ্রামে বিশেষ করে বাচ্চাগুলো আসলে পানিতে পড়ে মারা যায়, বা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টলে বন্যা হলে মারা যায়। এটা আসলে সবার সতর্ক থাকা উচিত, বাবা মার ওই সময়টা হয়তো একটু সতর্ক হলে বাচ্চাটা মারা যেত না। যতই সতর্ক থাকেন, ওই সময় পোলাপান রোবট স্পিডে দৌড়ে, ওরা যে দৌড়টা দেয়, দেখবেন আপনি সামনে আছে, চোখের পলক দিবেন, দেখবেন আরেক জায়গায় চলে গেছে। সর্বোচ্চ ডিভারেট ছিল 4 মিনিট। 4 মিনিটের মধ্যেই সে পানিতে পড়ে গেছে। তখন আমি ওর মোবাইলে, ওই সময় এলজি মোবাইল ছিল, আমরা শাটার আলা মোবাইলে গান শুনতে আছি আমি, 4 মিনিট একটা গানটা শেষ হয় নাই। কোন গান শুনতেছিলেন মনে আছে? কি গানটা জানি, সেরকম খবর নাই যদিও। তো বাচ্চাটাকে যখন উঠালো সেই সময় আপনার ওয়াইফের এবং আপনার পরিস্থিতি কি ছিল? খুব একটা মর্মান্তিক, একটা খুশির বিষয়, আছি ভালোভাবে থাকবো, একটা প্রথম ছেলে, মানে ছেলের প্রতি সবাই একটা ভালোবাসা আন্তরিকতা ছিল। এবং ছোটটার জন্য আমার ছোট ভাই খুব প্রচুর ভালোবাসতো, আমার চাইতো আমার ছোট ভাই ছেলেটার ভালোবাসতো বেশি। আর ছোট ভাই যদি কোথাও যাইতো, তখন ছোট ভাই ঢাকা থাকতো, আমার লগে থাকতো, আমার লগে থাকি লেখাপড়া করতো। এই ধানমন্ডি স্টাফ ইউনিভার্সিটিতে পড়তো আমার ছোট ভাই। আচ্ছা, ও বাবা, আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, আমি করেছিলাম তখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন ওই যদি একটা চকলেট আনতো, ওই আমার ছেলের জন্য একটা চকলেট নিয়ে আইতো, মানে আমার চাইতে বেশি ভালোবাসতো। কথা বলতে পারতো বাচ্চাটা? হ্যাঁ, কথা বলতে পারে, মানে একটা আকর্ষণ ছিল ছেলেটার প্রতি। বাচ্চাটা কথা শিখেছিল? হ্যাঁ। কি বলতো বাচ্চাটা? বুঝে তো, বাবা মা ওর ঘনিষ্ঠ কাছের লোকগুলো সবারই চিনতো, মানে কথা বলতো যে আমি আইসে, বাবা আইসে, বা আম্মু আসছে, কাকা আসছে। তা আমার চাইতে আমার বাড়ির সাথে সম্পর্ক ছিল ভালো। তারপর যখন হসপিটালে মৃত্যু ঘোষণা করলো, তারপর তো বাড়ি আনলো, বাড়ি আনার পরে দাপন টাপন যদি করা সম্ভব, তার 15 দিন পর আমার মন ভেঙে গেল, আমি চলে এলাম। আমার স্ত্রী রইলো ঢাকা, আমি চলে এলাম। সবাই স্ত্রী রইলো বাড়ি, আমি চলে এলাম ঢাকা। সাবেক ওই পরিবহন জগতে, গাড়ির জগতে আইলাম। গাড়ি চালাইতেছি, হঠাৎ আমার বোন যাবে বিদেশ। বোন এটা বিদেশ থাকে, আচ্ছা, সৌদি, আমার ছোট বোন। তো যাবে ওই যে আপনার ফ্লাইট হবে, তো আমার বউ একসাথে আসছে। একটু থামিয়ে দিই, আমি না আপনার ওই ঘটনা থেকে বের হতে পারছি না। আপনি হুট করে বললেন তো ছোট্ট একটা বাচ্চা মারা গেছে, কেমন যেন মাথায় ঘুরছে যে একটা ছোট্ট বাচ্চা, মানে আমার হাতে বড় হলো, আমার কোলে আসতো, দৌড়ে হয়তো আমাকে জড়িয়ে ধরতো, বাবা বাবা বলে ডাকতো, সেই বাচ্চাটা হঠাৎ করে পানিতে পড়ে মরে গেল। মানে এটা খুবই মর্মান্তিক। আপনি মারা যাওয়ার পরে এরকম স্বপ্নে বা কিভাবে নিজেকে সামলালেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে এই বাচ্চাটাকে যখন আপনি নিশ্চয়ই কাঁধে নিয়েছেন কবর দেওয়ার জন্য, আমার ওদের কোনো সেন্স ছিল না, বাচ্চাটা যে আমি ধরবো, যা কবরে রাখবো, ওরকম সেন্টিমেন্ট আমার ভিতরে ছিল না। আপনি খাটিয়ে কাঁধে নেননি? আমার সেন্সই ছিল না, ব্রেন কাজ করতো না। না, আমি কোনো মার্সেন্ট কোনো আবেগ সহ্য করতে পারি না। আমি শুনেছিলাম বাবার কাঁধে নাকি সন্তানের লাশ সবচেয়ে ভারী। কিন্তু আমি আপনার সত্য কথা বলতে, মানে আত্মপাগলের মতো, যারা বলে মানে ম্যাড পাগল, কি কোনটা ভালো কোনটা খারাপ, কি কইতো, মানে নিঃস্বর পর্যায়ে ছিলাম। তো স্বাভাবিক হওয়ার পর তো এলাম ঢাকায়। আচ্ছা, ঢাকায় গাড়ি চালাইছিলাম। তার ছেলেটা মারা যাওয়ার 1 মাস পর আমার আবার 1 মাস সাজা হয় মোবাইল কোর্টে। জেল হয়? হ্যাঁ, 1 মাস। কি হয়েছিল, কি করছেন? আমি শাহবাগেতে মৎস্যভবন যাইতেছি গাড়ি নিয়ে, বাস, মোবাইল কোর্টে গাড়ি সিঙ্গেল দেশে, আমি গাড়ি থামাইছি। আমাদের রোড সুপারভাইজার বলে যাও, টাইনে যাও। আমি আর টাইনে গেছি। তখন কোর্ট অবমাননার দায় আদালত, ভ্রাম্যমাণ আদালত, মৎস্যভবন সিঙ্গেলতে আমার ধরে এনে আমার 1 মাস সাজা। কিন্তু সাজার পরে 2 দিন আগে আমার ওয়াইফ, আমার ছোট বোন ঢাকায় আসে। ছোট বোন বিদেশ যাবে, জামাইয়ের কাছে যাবে। তো ওই ফাঁকে আমার ওয়াইফ কই থাকবে,
যদি আমি গেছি জেলখানায়। জানতো না আপনি জেনে গেছেন? হ্যাঁ, ওই আসার 3 দিন পরেই আমার সাজা। আচ্ছা আচ্ছা। ওয়াইফ আসছে তার 3 দিন পরে সাজা। তাহলে আমার যখন পুলিশে ধরে নেয় তখন ওয়াইফ দেখা সাক্ষাৎ হয়েছে বা কথা হয়েছে। পরে ওয়াইফ ঢাকা রইলো, আমি তো জেলখানায় চলে গেলাম। আমার ওয়াইফ চাকরি নিল গার্মেন্টসে। এই আমার ওয়াইফ নষ্ট হওয়ার লাইন চলে যাইতেছে, মানে আমার সংসারের আওতায় বাইরে চলে যাইতেছে আস্তে আস্তে। দিন দিন মাইতে শুরু এখান থেকেই। আমি 1 মাস জেল খাটি, কিন্তু আমার ওয়াইফ চাকরি লয়, অন্য একটা মেসে ওঠে, ওখানে থাকে। পরিচয় এক পুলিশের সাথে, নাম হইলে জনি। মানে আমার ওয়াইফের সাথে এক পুলিশের সাথে পরিচয় হয়। আচ্ছা। জেলের সুবাদে। তখন তো আপনাদের বাচ্চা নেই? না, তো প্রথম একটা বাচ্চা মারা গেল। তারপর তখন বাচ্চা আমার ওয়াইফের আবার বডি ফিটনেস ভালো। 80 বছরের বুড়াও তার দিক তাকাইবে, মানে সুন্দরী। হ্যাঁ, বডি ফিট মানে সব দিক দিয়ে একটু ভালো, ভালো একটা মানুষ, ভালো একটা ফ্যামিলির ভিতরে। তখন ওই আমার সাথে জেলে দেখা করতে গেছে জেল গেটে, তো ওই সময় এক পুলিশের লাগে পরিচয়। স্বামীকে দেখতে এসে পুলিশের সাথে প্রেম? আচ্ছা। ওই পুলিশের নাম ছিল জনি। কোন থানার? পুলিশ কোন থানার আছে আমি তো সঠিক জানি না, তবে আপনি কোন থানায় ছিলেন, কোন হাজতে ছিলেন? আমি কেন্দ্রীয় কারাগারে, এই যে কেরানীগঞ্জ নাম, এই যে পুরান ঢাকায় চকবাজার। তারপরে কি হলো? তারপর আমার 1 মাস সাজা শেষ, আমি বাইরে আসলাম। এসে খবর দিয়ে বউ চাকরি করে কথা আমাজন গার্মেন্টস মৌসাক। তো ওই এলাকায় ফ্যামিলি সরসি সবাই চেনে। এখন আমার এক বন্ধু কইতেছে, কাউসার তোমার ওই পুলিশের সাথে করে কেন? আমার এক বন্ধু নাম হলো শামীম, ও ড্রাইভার। আমি আপনাকে অনুরোধ করব যে নামগুলো যত সম্ভব না উচ্চারণ করলেই বেটার মনে হয়। ঠিক আছে, মানুষকে না জড়িত করি আমরা। আমার এক বন্ধু বলতেছে যে তোমার পুলিশের সাথে করে কেন? ওই কি বলো? হ্যাঁ দেখছি। আবার আরেকটা ছিল আমার পাশের বাসার পাশের রুমের চা, ওই পেপার ব্যস্ত মহিলা, আর ওর ছেলে চা ব্যস্ত। একদিন কয়, কাকিরে দেখছি অমুক জায়গায় এক লোকের লাগে কথা বলতেছে। মানে দিন মানে কথা যেখান থেকে বাইরে হয়েছি যে বউ আসবে গেটে। আমার টার্গেট ছিল আমার টাইম সে জানে আমি কোন দিন বেরোম, ওই দিন গেটে আসবে। গেটে সে যায় নাই। অথচ আমার ছোট ভাই, আমার ফ্যামিলি সবাই আমাকে টাকা দিয়ে দিত প্রতি সপ্তাহে 3000 করে লাগবে ভিতরে। কিসের 3000 টাকা লাগে? ভিতরে থাকতে টাকা লাগে। জেলে থাকতে টাকা লাগে? হ্যাঁ, জেলে থাকতে টাকা লাগে। আমার প্রতি সপ্তাহে 3000 লাগছে। আচ্ছা, আমি যে জিনিসটা জানি না যদিও, মানে কেন টাকাটা লাগে? একটা ফ্লোর, মানে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডে 3টা লোক থাকে। একটা হইলে রাইটার, একটা হইলে জলবরু, একটা জানি কি কয় ম্যাট। আমি ছিলাম ম্যাটের আন্ডারে। পুরুষের 3টা ভাগ নাম থাকে। আচ্ছা। দেন একটা ধরেন এই যে আপনি যে ঘরটা, এদের ভিতরে ওই সাইডে একজন যদি ঘুমাইছে, মাঝখানে একটু পার্দের জায়গা থাকে। তা ধরেন এই রুমটা লোক আছে 10 জন ক্যাপাসিটি। এইটা যদি আমরা 50 জন ঢুকান, তা কি ঘুমান যায় রাত্রে? তা একটু ভালোভাবে একটু ঘুমাবার জন্য, একটু ভালো খাবার জন্য জেলখানার যে সরকারি খাবার, এই আপনার চকবাজার যে জেলখানা, কুত্তারে দিয়ে দেখছিলাম, খায় নাই। কুত্তা তো পাওয়া যায় না, আমি কাউয়ারে দিছিলাম। কিভাবে পাইলেন? কাউয়া হচ্ছে ঘুরে না, কে করে কাউয়া, কালা কাউয়া গুলা খায় নাই। কেন? এত বাজে, খাওয়ার উপযোগী না। জেলখানার যে সরকারি যে খাবার, খাওয়ার উপযোগী না। আমি যে 1 মাস হয়েছে, পুরো 1 মাসে আমি বাইরের খাবার কিনে খাইছি। বাইরের খাবার কিনা যায়? হ্যাঁ, ভিতরে পিসি কার্ড সিস্টেম আছে। মান 2টা টাকা দিলে ভালো খাবার, ভিতরে দোকান আছে, এবং বাইরে থেকে আপনি খাবার পাঠাইতে পারবেন, সিস্টেম আছে। আপনি ভিতর থেকে যে কোনো জিনিস, রুটি, কলা, বিস্কুট, সিগারেট, পান, আমরা A to Z বাইরে থেকে কিনে পাঠাইতে পারবেন। তাহলে ওই বাইরের খাবার খাইতাম বেশিরভাগ। আর সকালবেলা সিঙ্গারা কিনতাম, জেলখানার ভিতরে সিঙ্গারা পাওয়া যায়। আবার টাকা দিলে ভালো ভাত পাওয়া যায়, মিনিকেট সেলের ভাত পাওয়া যায়। আমি একটা কথা শুনেছিলাম যে জেলখানায় টাকা দিলে নাকি সবই পাওয়া যায়। হ্যাঁ, এটা বাস্তব। আমি সিজার ভুক্তভোগী। টোটাল আমি 1 মাসে 17,700 টাকা খাইছি জেলখানায়। আচ্ছা, তারপর তো খুব দুঃসহ সময় কাটলো আপনার জেলের পর আবার ফিরে আসলেন। এসে দেখলেন যে আপনার ওয়াইফ আপনাকে রিসিভ করতে আসেনি। আপনি আশায় ছিলেন? আশায় ছিলাম, 100 বার আশাবাদী যে খুব সম্পর্ক, মানে খুব আমি আমার জীবনের চাইতে ওরে বেশি ভালোবাসতাম। সত্য কথা তো ওরে বুঝে দিতাম না। আমি যদি ভালো খাবারও খাইতাম, তাই ওর কাছে ওর জন্য নিয়ে আসতাম যে কোনো জিনিস, যে আচার, চকলেট, আমি বেশিরভাগ নিয়ে আসতাম। খুব দারুণ একটা কথা বলেছেন। আমি একটা কথা শুনেছিলাম যে আমাদের বাবারা বাবারা কি করে যে কিছু একটা ধরেন তাদেরকে ভালো জিনিস খেতে দিবেন, তারা কি করে একটুখানি নিজে খায় অথবা না খায়, কিন্তু পকেটে ভরে বা যে কোনো একটা পার্সেল করে যে বাচ্চাকে যেন দিতে পারি, কারণ বাবার থেকে ভালো তো আর কেউ আসতে পারবে না, তাই না? ভাই আছে, মাঝে ভাই নাম হচ্ছে বাবুল। আপনি যতই যা দিবেন সে পকেটে নিয়ে আসবে, বাচ্চার জন্য নিয়ে আসবে। এবং আমি এটাও শুনেছি যে আপনি যদি কাউকে অতিরিক্ত ভালোবাসেন, কাউকে যদি মানে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাকে ছাড়া নাকি কোনো কিছু
খেতে পারা যায় না, মানে যেখানে যে মজার খাবারটা দেখবেন সেটা একটু করে নিয়ে আসবেন, যেখানে যে সুন্দর জায়গাটা দেখবেন সেই জায়গাটা তাকেও দেখাতে ইচ্ছে করবে আপনার। আমার এই ওয়াইফের জন্য আমার ফ্যামিলির সাথেও দ্বন্দ্ব হয়েছিল লাস্টে। মানে আমার ছোট ভাই বলতো যে ভাবির চালচলন ভালো না, আমি বিশ্বাস করতাম না। ছোট ভাইরে আমি সরাই দিছি আমার বোর কারণ। আচ্ছা, একটা যৌথভাবে থাকতাম আমরা ঢাকা শহর। আর ছোট ভাই আমি ওর ওয়াইফ একলগেই থাকতাম। কেন ছোট ভাইয়ের সাথে কি করছো? ছোট ভাই লেখাপড়া করতো, কিন্তু ছোট ভাই ছোট কিভাবে ভাই বুঝলো? দেখতো যে ওনার চালচলন, ওনার কথাবার্তা, ওনার, আমি তো গাড়িতে সকালবেলা যাইতাম আতে আমরা 10টায়, উনি সারাদিন কি করে আমি তো দেখতাম না। মানে কি বলতো আপনাকে? চাল আমি চাল বলতো যে ভাই, ভাইয়ের চরিত্র, ভাবির চরিত্র তেমন কিন্তু একটু ভালো না। ভাইয়াকে কোনো কিছু বলতো না, আমাকে বলতো আমার ভাই। না, আমি বলছি যে ভাইয়াকে কোনো অ্যাপ্রোচ করেছে আপনার না, ছোট না, ভাইকে? না না, বাইরে কোথাও? বাইরের কথা কার্য তো সে কিন্তু আমার ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে পড়ে, তোর একটা মন মানসিক আইডিয়া পূর্ণ না। তো আমার বলতো যে ভাই, ভাবির চালচলন বা কথাবার্তা কিন্তু ভালো ঠিকই না। কিন্তু আমি আর বাইরের কথা বিশ্বাস করি না, কিন্তু বাইরে পরে সরাই দিছি আর একখানে, বাইরে আর একবারই উড়ে দিচ্ছি যে তুই এই বাড়ি ভাড়া থাক, রুম টুম দেখে ওই বাড়ি উড়ে দিছি, খালি 3 বেলা এখানে খাইয়ে যাবি, এখানে খাওয়ান ছাড়া আসবি না, শুধু খাবার টাইমে আসবি। কিন্তু পরে যখন জেলখানাতে আসলাম দেখলাম যে বাইরের কথাই বাস্তব। এখন এমনকি সে পুলিশের সাথে সে যাবে গা। আপনাকে বলেছে সে যাবে গা? না, আমি আসার পরে যা পরিস্থিতি যা দেখলাম, তারপর একটা টাচ মোবাইল কিনছে স্যামসুনি, নিজের টাকা দিয়ে। হ্যাঁ, চাকরি করছে আমাজন গার্মেন্টসে, টাচ মোবাইল কিনছে। তা আমি এবার টাচ মোবাইলটা আনি না, আমার এক বন্ধুর কাছে আনি না, যে আমরা কল রেকর্ড ফাংশন চালু করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আর জানি না যে মোবাইল চালু করে আবার মোবাইল দিয়েছি। পরের দিন সকালবেলা গেছি, ওই যে বাসায় থাকে ওই বাসে খাই হয়েছি, বাইরে হবে অফিসে যাইবে, মোবাইলটা দেখবো কি কথা বলছে, যে বলে মোবাইল রেখে যেত? না, মোবাইল সাথে নিয়ে যাইতো। আমি যে কল রেকর্ড চালু করছি, যে সারা রাত্রে কি কথা বলছে সেটা শোনার জন্য। আচ্ছা, দেখলাম যে তুমি কেমন আছো, কোথায়। মোবাইল নিয়ে গেলে পরে আপনি দেখতেছেন কিভাবে কল রেকর্ড? না না, মোবাইল তো দেন আজকে সকালে দিয়েছি, কল রেকর্ড চালু করে আজকে সকালে দিয়েছি, কালকে সকালে আবার যাই ধরবো। আচ্ছা, যে মানে ও ঘরে থাকা অবস্থায়? না, তো চাকরি করে, তখন তো মানে জেল কেন আসার পরের কাহিনী বলতেছি, যে তখন আমাদের আসতেছে না, সে অন্যদিক দৌড়াইতেছে, কারণ কি মোবাইল কিনছে। আমি যে মোবাইল, মানে আপনার সাথে খুশি হয়নি সে? না, সে বেজার আমি আসাতে, আচ্ছা, সে চাইছে যে আমি জেলখানায় শেষ হয়ে যাই। তার ধারণা ছিল এইটা। যদি আপনার ফুটপাথ থেকে যদি আপনি কোনো মেয়ে ধরিয়ে না ভালো জায়গায় রাখেন, ও চাইবে আরো ভালো জায়গায় যাইতে। আজ যে কাচ্চি খাওয়াইছেন, ও চাইবে আর চাইতে আরো ভালো কিছু খাবার খাইতে। ও মোরগ পোলাওতে শান্তি পাবে, যে আমি খাইছি পচা পান্তা ভাত আর মরিচ পোড়া, এখন আমি ভালো মাছ, ভালো গোস্ত, ভালো খাবার খাইতেছি, আরঙের কাপড় পরতে আছি, ইজির কাপড় পরতে আছি, তো এর চাইতে মনে আরো কিছু আছে ভালো সামনে। তা আমি ভালো শার্ট কিনতাম না, আমি ওরে ভালো কাপড় কিনে দিতাম। আমি আমার ওয়াইফে অ্যাপেক্স লুটু ছাড়া জুতা কিনে দিই নাই, লুটু তো বেঁচে দিই, অ্যাপেক্স বাটা আর 3 পিস ছাড়া পিন্ধাই নেই, আমি নর্মাল কিনতাম। তারপরে আপনি রেকর্ডটা দেখলেন? তারপর রেকর্ড দেখলাম যে উনি যে পাবলিক যা বলছে তাই সত্য। কি বলছে? যে তুমি কোথায়, বলছে তারাই আমার সাথে দেখা করো। যাই হোক, তখন আমি খুব দেউলি হয়ে গেছি, ধরে বাইরে ফেলাম। আমার বাস্তব টার্গেট নিছি, আমি ওরে ট্রেনের তলা দিতাম ধরিয়া। এত রাগ উঠছে আপনার? আমার ছেলে মারা গেল, 2 যেদিন ঢাকা আইলি, তা 3 দিন পর আমার সাজা হইলো 1 বছর। এর আগে 7 বছর গাড়িতে ডিউটি করলাম, কিছু হইলো না। এখন বাড়ি গেলাম, ছেলে মারা গেল পানিতে পড়িয়া। এর সাথে কষ্ট দুনিয়ায় কিচ্ছু নাই। মানে আপনি কি তাকে অপয়া বলতে চাচ্ছেন? না না না, তাহলে মানে ওই সময় একটা সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেল, যে আমি গেলাম জেলে। মানে আপনার খালি খারাপই হচ্ছে একের পর এক। আমি গেলাম জেলে, তুই থাকবি আমার আশায়। আমি যে গেট থেকে সারা মুখ বাইরেই দেখবো যে আমার ওয়াইফ খারাপ বা আমার ছোট ভাই খারাপ, আমি দেখি না কেউই আমার পাশে, বাইরে আমি কারোর দেখি না। সবচেয়ে কষ্ট হচ্ছে এইটা, চকবাজার থেকে আড্ডাও লাগছে আমার এই খিলগাঁও খিদমা হসপিটাল, আমার বাসা পালিবে। চকবাজার থেকে খিলগাঁও খিদমা হসপিটাল? হ্যাঁ, আস্তে আস্তে হাঁটতে আসি, কিন্তু গাড়িতে তো ভাড়া লাগতো না, বাসে উঠলে কোনো ভাড়া লাগতো না। হাঁটছেন কেন? হাঁটছি, টেনশন করতেছি, কি আসলো না, কারণ কি, কোন কারণে। এই আস্তে আস্তে চিন্তা করে যাইতেছি, তাই মোস্ট কেবল মোটামুটি তখন ফুল বেড়ে গেছে, 1 মাস সেপ্টেম্বর কিছু করি কি আইলো না। পরে যাই হোক খুঁজে মুজে তারা যাই ধরলাম। দেখেন আমি আনার তখন এই ভিতর মামির সাথে সবকিছু শেয়ার করলাম। ওর মামি আবার ওর সাথে কথা বললো যে দেখ ছেলেটা ভালো, এরকম তুই করিস না। লাস্ট সর্বশেষ আমি জেনুইনলি টার্গেট নিচ্ছি, ওর ট্রেনের তালে দিয়ে দিতাম। এত ভালোবাসা করার পর, এত ভালোবাসার পর, এত চেষ্টা করার পর আমি বিপদগ্রস্ত হইলাম, তুমি সাইড কেটে গেলে পুলিশ ধরলা, হাই লেভেলে চলবা, তা তো কিন্তু মাইরে লাগলাম। তা ওর মামি এই বিষয়টা খুব সেন্টিমেন্ট, মানে খুব মাথায় নিয়ে ওর মামি মিলাই দিল। একেবারে সংসার করতেছি। মানে পুলিশের সাথে যখন প্রেম করা অবস্থায় ধরছেন,
তখন আপনি তাকে জিজ্ঞেস করছিলেন যে উনি কে? হ্যাঁ, জিজ্ঞেস করছে, আমি বলছে যে পরিচিত। আমি কি ঠিক আছে, পরিচিত পরিচিত হবে কেন? কয় আপনার বাড়ি করার জন্য। আমি কি আপনি তো ভালো করে জানেন যে আমার 1 মাস সাজা দিছে। আমি তো কয়ে গেছি যে 1 মাস পরে আমি এমনি বাড়ি যাবো, তো আমার বাড়ি করার কারণটা কি? আমি তো বলছি যে আপনি তো দেখছেন কাগজে আমার মোবাইল কোডে ভ্রাম্যমাণ আদালত 1 মাস সাজা দিছে, 1 মাসের আগে আমি বাড়িতে পারবো না, আপিলেও আমার ছাড়বে না, ছাড়লেও আবার আইজে দলে আমি 1 মাস 30 দিন পর তো আমি আইতে এসি, তাহলে কেন আপনার কাছে যাবেন? আর উনি কি? উনি একজন সাধারণ কনস্টেবল, মানে আসামি লয়ে গেছে গারদ দুয়ারে। কনস্টেবল আপনাকে ছাড়াবে? আচ্ছা। কনস্টেবল, অথচ আমার আত্মীয় স্বজন আছে, এসপি আছে, ডিসি আছে, খুব হাই পে, ভালো ভালো আত্মীয় স্বজন আছে আমার। এই যে বউর যে একটা পরকীয়া ভাব হয়ে গেছে, ভালো কোনো ইয়ং জেনারেশন দেখলেই চাই থাকতো, আচ্ছা, কথা কইতো। তার কেন মোবাইলে- আপনি কি বুড়া ছিলেন? জানি না, মানে ওই যে বললাম হুম। যে গরুর গোস্ত খাইতেছে, এখন একটু খাসি বা দুম্বার গোস্ত খোঁজে যাইতেছে, আচ্ছা, ধরে যে দুম্বা খাওয়া বলে নাই, এটা বুঝে নাই সে। এটা সে বুঝে না। তারপর ওই যে আমার এখন যে ছেলেটা বড়, এই ছেলে হইলো, বাড়ি থাকতাছি, ছেলেটা হইলো এখন ঢাকার শহর, করোনা গেল, করোনা যাওয়ার পর করোনার পর কিন্তু মোটামুটি সবাই একটু ভালো অভাবে, কিন্তু আমি অভাবে ছিলাম না, আমি ভালোই চলছি, ভালো খাইছি। কিভাবে? তাহলে আমার নিজের ইনকাম জমানো টাকা ছিল, নিজের একটা গাড়ি ছিল, এবং ওই আমার মামাতো ভাই আমার ওই যে গাড়ি বলতে মানে বাস? বাস না, একটা পিক আপ ছিল আমার, আচ্ছা। ওখান থেকে ইনকাম হইতো। আবার আমার মামাতো ভাইরা যাই ছিল বড়লোক অনেক, শিল্পপতি, ধরেন কেয়া কোম্পানির মালিক, রূপসাগর টেক্সটাইলের মালিক, কুমিল্লার মালিক, এরা আমার প্রচুর পরিমাণ টাকা দিত। পুরো করোনার 4 বছর আমার 10 লাখের উপরে দিয়েছে আমারে, সব টাকাই আমি খাইছি, এমনি এমনি দিত? এমনি এমনি। তারা শিল্পপতি, আমি গরিব। আচ্ছা আচ্ছা, মানে দান করতো? হয়, এই হিসেবে সহযোগিতা, যে আমাদের পরিচিত ভাই বেড়া দেয়, ও কষ্ট করে রামদার থাকতে হিসেবে দিত। তা বউ কোনোদিন বোঝে না যে কষ্ট করে, করোনা কি জিনিস আমার ফ্যামিলি ভাবে না, বোঝেও না, টেরও পায় না। এই যে বাড়ি ভাড়া থাকতাম অবশ্যই আমি বেশি খাইতাম। আপনার দ্বিতীয় সন্তানটা যখন হলো তখন আসলে আপনাদের মধ্যে অনুভূতিটা কেমন ছিল? তখন কি আপনাদের ভালোবাসাটা আবার ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ওই ছেলেটা হয়েছে ঈদের দিন, খুব আচ্ছা। ভালো একটা আর ছেলে। ওই পুলিশ কর্মকর্তার সাথে আর কোনো? ওই সিম, ওই মোবাইল বন্ধ করে দিলাম, কারণ আমি মিলিয়ে দিল সিম মোবাইল। পরে হঠাৎ করে চলে গেলাম। তারপরে ঢাকা সিটির ভিতরে কষ্ট, গাড়ি ছিলাম যে যখন পরিবহনের চান্স লইলাম, আর আমাদের জালকারি টার্মিনালের সহ সেক্রেটারি প্লাস আমাদের উপজেলার চেয়ারম্যান, এই আর গাড়ি চালাইতে গেলাম পরিবহন। আর ঢাকা টু বরিশাল মোটামুটি ভালো একটা ইনকামের সোর্স। ঢাকা ছেড়ে গেলাম, দেশেই থাকবো, দেশে দোতলা বিল্ডিং আমাদের সবকিছুই আছে, একমাত্র বাড়ির ভিতরে সবকিছুই বলতে ভালো পরিবেশ, বাইরে বেরোবার কোনো দরকার নেই। আমার একটা ফ্যামিলির একটা সাংসারিক কাজ করতে, পানি হইতে এ টু জেড সবই বাড়ির ভিতরে, ঘরের পিছন সাইডে পাওয়া আছে, ঘরের ভিতরে আছে। মানে আপনি কি গ্রামে চলে গেলেন? ঝালকাঠি? হয়, পুরো ফ্যামিলি নিয়ে চলে গেছে। তাহলে আমি সকালবেলা যাই গাড়ি চালাইতে, আমার বউ আবার আমার এলাকার স্বর্ণকার এক হিন্দু, এইবারে একবার জাহান্নামে চলে যাইবে, আর আমার সংসার করবে এরকম কোনো রাস্তা নাই তার। বারবারই আপনার ওয়াইফ প্রেমে পড়ছে মানুষ? যে তার কতটা সুযোগ দিছি, আর ওই দেখ দারোগার প্রশ্ন করছিল যে এতগুলো দেখার পরও কেন ওই মহিলা তুমি খোঁজো? একটা খোঁজার কারণে ওর মা বলে গেছে যে বাবা মেয়েদের এতিম কষ্ট দিবে না, কিন্তু এখন ওই অনুভূতিটা এখন আমার ভিতরে আছে। আচ্ছা, তারপর কি হলো? গ্রামে গিয়ে স্বর্ণকারের প্রেমে পড়লো? আপনারা তো মুসলিম? হ্যাঁ, আমরা মুসলিম। কাউসার নাম যেহেতু। যদি আমার এলাকায় আপনি বলবো কি, ওই আমার ছেলেটার স্কুলে দিয়া ওই স্বর্ণকার আইতো আমার বাড়ির সামনে, আমার স্কুলে লই দিতে, স্কুলের সামনে আসতো, কথা বলতো। হঠাৎ একদিন আমার এক বন্ধু জিজ্ঞেস একজনের কাছে যে এই মহিলাটা কেডা? আচ্ছা। আমার ওয়াইফে জিজ্ঞেস এই মহিলাটা কে? দেখা কেন? এই ছেলেটার সাথে এই পুরোটা স্কুলে দিয়ে ছেলের সাথে কথা বলে, এই মেয়েটা কে? কয় এই মেয়েটা আমার নাম বলছে যে একটু ওয়াইফ। কি অবাক ওই ব্যক্তি, অবাক, মানে মনে হইতেছে ওর আসমান জমিন ব্যাঙ্গে ওর মাথার উপরে পড়ছে, যে কাউসারের ওয়াইফ তো আমার সাথে শেয়ার করে না, মানে আমার দেখিয়া মানে যে শেয়ার করবে এইটা ওর সাহসে কুলাইতেছে না, যে এই লোকের কি আমি জিজ্ঞেস করবো কি করবো না। হঠাৎ একদিন আমার ছোট বোনের সামনে পড়ে গেছে, ছোট বোন যাইতেছে রাজাপুর, ছোট বোনের সামনে পড়ে গেছে, যে দাঁড়াই কথা বলতেছে। আচ্ছা। তাই ওই বোন আমার সাথে সাথে ফোন দিচ্ছে, ভাই কেডা, এই ছেলেটা কেডা, বাবিলে কথা কইতেছে। আমি তুই ছবি তুলতে হয়, তুলছি। আমি তাহলে আমার মতো পাঠাই দিচ্ছে। হ্যাঁ, রাত্রে আমার ওই পেজে গিয়ে কে এলো, কয় ওদিকের এক লোকের খোঁজ দিয়ে আইছে, তাই দেশ জ্ঞানের মহিলা আছে না, কানা পোষা করে, তো যে জায়গায় খেলার কথা দেখছে আবার আর এক মহিলা, সেই মহিলা কইছে আবার আর এক মহিলা, এই মহিলা কইছে আমার বাইর বউরে। তখন পুরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমি খুব প্রেসার দিলাম, আমি হিন্দু না, তুমিও হিন্দু না, ও তো স্বর্ণকারের কর্মচারী। আচ্ছা। তাও তুমি জানো যে এলাকায় আমার কত নাম,
এলাকায় যদি কেউ বিচার বয়, আমার ফ্যামিলি যদি কেউ লড়া দেয়, বিচার বন্ধ হয়ে যায়। তুমি আমার ইজ্জতটা কেন করলা? সত্য আমি তোকে একটা মার দিছি, মারছি, সেন্টিমেন্ট নষ্ট। সে ধরে এই ধরনের মেসেজ লাগে, জান শুভ সকাল ঘুম থেকে ওঠো। ওই স্বর্ণকারকে হ্যাঁ আপনি দেখছেন? আমি মেসেজ চেক করছি এ খোদা। A to Z। ওইটা দেখার পর আপনার বেলা যদি এটা হয়, তখন আপনি কি করবেন? ধরেন আপনি একজন মুসলমান, আপনার জামাই যদি একটা হিন্দু মেয়েকে বলে, জান তুমি কেমন আছো, শুভ সকাল বা ঘুম থেকে ওঠো, এই মেসেজ যদি আপনি সরাসরি দেখেন ওই ছেলের নাম্বারে, আপনার জামাই করছে, তখন আপনি ওই মেয়ের নাম্বারে আপনি কি করবেন? তো লাগবে অবশ্যই। তাহলে এই দফে তারপরে চর্চা দিয়েছি, দেওয়ার পর তার মামিরে বলছি, যাই হোক কষ্টের ঠেলায় আমি দেশের চাকরি ছেড়ে দিয়া লস যায়। আরে কাউসার চার দোকানে একটা বাজার মিলে গেছে, কাউসারের ওয়াইফ স্বর্ণকারের সাথে না, হিন্দু স্বর্ণকার বলে না, হিন্দুর সাথে আচ্ছা বাড়ির সাথে ঘুরে দেখা করে, এবং প্লাস পূজার একদিন পূজায় দেশগ্রামে কিন্তু এটা খুব মারাত্মক, মানে একটা কিছু হইলে কানা ঘোষা করে ওইটা যে চিলে কান নিয়েছে, একদম কান কিছু টাইমে মাঝে মাঝে মনে হয় ছিঁড়ে ফেলা, মানে সব স্মৃতিগুলো মনে হলে মনে হয় না করতে চাই। পূজায় আমার ওয়াইফ গেছে ঘুরতে ছেলের সাথে, দেখছে কেনা, দেখছে আমার এলাকার ছোট ছোট পোলা পায়নি, আমার বাগ্নি, আমার ওয়াইফ মোবাইল তখন আর একটা আমি জানি না, ওই মোবাইল নাম্বারও আমি জানি না, যে তার একটা মোবাইল আছে তাও আমি জানি। ছেলে কিনে দিচ্ছে? হ্যাঁ জানো, ছেলে কিনে দিচ্ছে। ভালোই তো কেয়ার করছে আপনার ওয়াইফকে। এখন মেসেজ করছে আমার ওয়াইফ, ছেলের আইসা দেখছে কেনা, ওই মেসেজ দেখছে আমার বাতিজি, যে সময়টা তো ভালোই কাটছে, একটু সময় পেলে ভালো হতো, আজকের সময়টা তো ভালোই কাটছে, আর একটু সময় পেলে মনে হয় ভালো হতো। এটা কি আপনি যখন বাস চালাতে যান তখন এই ঘটনাগুলো ঘটে? তখন আমি ওই জানাজানির পর মানে আমি চলে এসি ঢাকায়, লজ্জায় একা চলে আসছেন? একা চলে রাখিয়েছি যে কিছুদিনের ভিত্তি করে নিয়ে আসবো। আচ্ছা, ওখানে রাখা যাবে না, তা আমি একটু ঢাকা শহর আইয়ে কিন্তু হঠাৎ করে ফ্যামিলি ওরা যায় না। তো ওনার না বাচ্চা ছিল, বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে? বাচ্চা আমার দুইটা বড় ছেলে আর ছোট ছেলে, আরেকটা বাচ্চা হয়েছে করোনার পরই। তাহলে বাচ্চা দুইটাকে সামলে আবার প্রেম করতে যেত কিভাবে? 24টা ঘন্টা মোবাইল SMS, মানে তাহলে বাচ্চা কিভাবে বড় হলো? বাচ্চা তো যে আমার বোন ছিল, বাচ্চাও পালতো, মানে একটা বাচ্চার চেহারা হয়ে গেছিল শয়তানের মতন, মনে হইতো না যে আমার বাচ্চা। বাচ্চাদের খেয়াল রাখতো না, খেলোই একদিক ওর সাথে কবে যাবে, এমন এক পর্যায়ে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি টাকা পড়াইলাম 4000, যে টাকা দিয়ে চলে আসো, ওই টাকা দিয়ে আইসে আমার বাজারে স্ট্যান্ডে আইসে আমার ডিভোর্স দিছে। হ্যাঁ ডিভোর্স দিছে। আচ্ছা, ওই হিন্দুর সাথে যাওয়ার জন্য ডিভোর্স দিয়ে চলে গেল কোথায়? চলে আইসে ঢাকা, ভাসাবো, ছেলেও আইসে ঢাকা, ওই হিন্দু ছেলেটাও সাথে আসছে, আর বাচ্চাগুলো ওদের সাথে। যাকে এখন আমি খুব প্রেশার, মানে আচ্ছা আপনার বাচ্চা তখন কত বড়? 7 বছরের একটা বয়স হইবে। 7-8 বছর, তার মানে সব তো বোঝে আপনার বাচ্চা? না, আমার বাচ্চা তেমন একটা বোঝে না, তখন ছবি আছে ওই বড় ছেলে বলছিল যে আব্বু আম্মু জানি কার সাথে কথা বলে ফোনে। আচ্ছা, কিন্তু আমি ওর অন্ধবিশ্বাসে বিশ্বাস করতাম, কিছু যেই যা বলুক আমি চোখে না দেখে আর ধরতাম না, যেটা চোখে দেখতাম এই বিষয়ে ধরতাম, যেটা কেন মানুষের কথা বিশ্বাস করতাম না। আচ্ছা, মানুষ বলে ভুয়া, বউ তো আমার, কিন্তু আসলে যে একটা চরিত্র খারাপ এটা আমি বুঝতে পারছি লাস্টে। তারপরে প্রেমিককে নিয়ে ঢাকায় চলে আসলো বাসাবোতে। এখানে আবার সহযোগিতা করছে আমার এক বন্ধু। আপনার বন্ধু? আমার বন্ধু, অথচ ওই বন্ধু সকালে কথা কয় আমার সাথে, বিকেলে কথা কয় আমার সাথে, অথচ আমি ওই বন্ধু আমার সাথে যে কথা বলে ফোন দিয়ে ওনার আমার ওয়াইফে শুনায়। কেন জানি না, ওই যে একটা চেহারা ভালো, যার সাথে যার বাপ তার পাশা দেখলো লাভ। চেহারা কার ভালো, বন্ধুর নাকি আপনার ওয়াইফের? জানি না, আমার ওয়াইফের দেখো মনে ছবি টবি সব আমাদের আছে। যে খুব প্রেশারের পরে আমার ওয়াইফ চলে গেল কোথায়? মামু বাড়ি। কার মামু বাড়ি? ভাই আমার ওয়াইফের মামু বাড়ি। ওখান থেকে ওর মামু মামির সব কিছু জানার পরে জায়গা দিল না, চলে গেল খালা বাড়ি। আর এর মধ্যে আসলে ঈদ, ছেলে দুটো তো দেখা দরকার, গেলাম আমি খালা বাড়ি, চোখ খোলা জ্বালাই আমি খালা বাড়ি যেয়ে উঠলাম, থাকলাম, খাইলাম। সকালবেলা একটা সমাধান দেবে খালু, সেটা হলে আর এক পিসাস বিয়ে করছে 4টা। খালু ওর আমার খালু শ্বশুর সম্পর্কে ওর আপন খালা, সর্বশেষ বিয়ে করছে নিজের বাড়ি বুড়ো সম্পত্তির লোভে। এখন এটা কইতেছে সকালে মাইয়ে যদি না যায় তুমি করবা কি? কিন্তু আমার ভিতরটা তো ধ্বংস হয়ে যাইতেছে, যে এত কিছু করলাম যার জন্য, সংসার আইলাম, মা বাবা আইলাম, বাণিজ্য তারাইলাম, ছেলে দুইটার মা শুইবে কোথায়, পালবে কে? অন্যায় 2% জমি ও আমার ছেলে পালবে? তারপরে যে একটা হিন্দুর সাথে যাই, একজন যদি বিয়েই করে, আমার কি পোলাপান পালবে? এই পোলা দুটো কি মানে সেন্টিমেন্টে আমার এই যে একটা পতন শুরু হইলো, মানে আমার কঠিন এক পতন শুরু হয়ে গেল আমার জীবনে। ঘুরতে ঘুরতে যাই হোক আমার মামু মিলাই দিল, আবার 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 এখন বিয়া,
সারাসারি পরে আমার বিয়ে লাগার বিয়েটি পরে মিলাই দিল। ডিভোর্স কি আসলে উনি মানে আপনাকে লেটার পাঠাইছিল, হ্যাঁ, আপনি সাইন করছিলেন? আমি সাইন করি নাই। তাহলে তো ডিভোর্স হয় নাই। যাই হোক, হয় না, তারপর এলাকার ভিত্তি মুরব্বী আবার বিয়ে পড়াই দিল। পরে এখন এই এলাকায় থেকে এত কিছু জানাজানির মানুষে তো খারাপ ভাববে, তাহলে আবার ওই বাসা লইল কই মিরপুর, আপনার 10 নাম্বার 13 নাম্বার ঢাকায়। বিয়েটির পিছনে, বিয়েটির অপোজিটে ওখানে বাসা লইলো। আবার তার বাগ্নির সাথে সম্পর্ক হইলো। তার বাগ্নি মানে ওর পুরো ওর বাপ ফ্যামিলি, মাতুল ফ্যামিলি ভিতরে ওর মামুটা ভালো, হুম। মামিটা ভালো, আর যার সব 4-5টা বিয়ে করা। ভাগ্নির সাথে সম্পর্ক হলো বলতে? মানে ওর বোনের মেয়ে, মেয়ে? ওর বোনের মেয়ে আচ্ছা। ভাগ্নি, তো ভাগ্নি হয় না, হ্যাঁ। সেও গার্মেন্টসে চাকরি করে মিরপুর। ওর একটু নজর খারাপ, চরিত্র খারাপ, 14 গোষ্ঠী খারাপ ওদের। এখন এক খারাপ মিলছে আর এক খারাপের সাথে। এখন আমি দুইজনের আগুনের মাঝখানে আমি জ্বলি। আর এদিকে পোলা দুটো চিন্তা করি, এদিকে আর চিন্তা মানিজ্যতের যায়, টাকা যায়। ওই সময় আমি গাড়ি চালাইলে 2000 টাকা বেতন পাই। ওদিকে আমি একটা সম্মানী লোকের সাথে চলি, মানে দিনে 2000 টাকা পান? হ্যাঁ, গাড়ি চালাইলে পাই। আবার চলাফেরা সব হাইফাই লেভেল লোকের সাথে। ধরেন একটা লোকের যদি 4-5টা কারখানা থাকে, তা খুব সম্মানী ব্যক্তি না, তো এদের সাথে চলাফেরা। ওইদিকে মানিজ্যতের পেরা, এদিকে কর্মস্থলে এক এলাকায় যদি আপনি 20 বছর থাকেন, দেন মালিবাগ রেলগেট হইতে খিলগাঁও রেলগেট পর্যন্ত, এবং মুগদা মানিকনগর, এমন কোন লোক নেই যে আমি নাচিনি বা আমার নাচেনি। একটা ভালো একটা সম্পর্কে 25 বছর 20 বছর থাকলে সবার সাথেই। প্লাস আমি কোনো নেশা করতাম না, এদিক দিয়ে একটা ভালো নাম ছিল, নামাজ পড়তাম, সুরাকা যেটুকু জানি নামাজ পড়তাম, ভালো একটা ইয়ে ছিল, ভালো একটা সুখী পরিবার ছিলাম। এখন আমার বোন ওই পূর্বের ওদের চরিত্র খারাপ, পরে যে ব্যাখ্যা বিশেষণ, ওর মায়ের 2 বিয়ে ছিল, এবং পূর্বে কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার আগে আমার বউর আর একটা বিয়ে ছিল, দুটো আমি জানতাম না। বুঝলাম না। আমার সাথে বিয়ে হওয়ার আগে 2 বিয়ে ছিল এর। মানে আপনি তৃতীয় হাজবেন্ড? আমি তার তৃতীয় হাজবেন্ড। দ্বিতীয়? তৃতীয়। আপনি জানতেন না এর আগে 2টো হাজবেন্ড ছিল? না, আমি জানতাম যে একজন নাবালক কোসি, মানে ফিডার খায়। খোঁজ নেন নাই? ওই ওর মামা বাড়ির সাথে একটা মেয়ে বলছিল যে ভাইয়া দেখতে তো হয় ভালো, নিলে বুঝবেন। ঠিক হয় না, আমল দিনে প্রথম বিয়ে ছিল আমার ওয়াইফের, প্রথম বিয়ে ছিল জাইলিয়ার সাথে, মাছ ধরে জাইলিয়ারে দাদন দিয়ে বিয়ে বইছিল, জাইলিয়ারে টাকা দিয়ে বিয়ে বইছিল, টাকা দিয়ে বিয়ে দিয়েছে, মানে যৌতুক যারে কয়, ওই জাইলিয়ার লাগে সারা ছেড়ে আইছে। পরে বিয়ে দিল খালাতো ভাইয়ের সাথে। আমি সবকিছু গাড়ার পর, সবকিছু জানার পরে বুঝলাম যে তো আসলে, তারপর দেখছি যে ভালো যদি হয়, আপনি যদি একটা রাস্তার টোকাই দূরিয়ে যদি রাখতে পারেন, তো আল্লাহর দিক দিয়ে একটু ভালো সব পাইবেন বা ভালো ইয়ে থাকবে। তা আমি সবকিছু বাদ দিয়ে যে যাক, আর সংসারটা যদি ভালো থাকে, যদি ভালো করা যায়। কিন্তু ওর যে 2টা বিয়ে ছিল পূর্বে, বা আমি এগুলো কোনো মনেই করতাম না। আমি কারোর বলতাম না যে আমার ওয়াইফের 2 বিয়ে ছিল, আমি কারোর বলতাম না। আদার্স আসবেন, তোর মামিরও একদিন জিজ্ঞেস করি নেই। ওর মামু বাড়ি গেলে যথেষ্ট সম্মান করতো, যথেষ্ট আদর করতো, মানে আপন জামাইয়ের চাইতে আমার ভালোবাসতো বেশি। যে ভালোটা আমার মামি শাশুড়ি আপন জামাইরে ভালোবাসতো না, এটুকু সম্মান আমারে করতো। কেন ওই যে ওই পূর্বের যে সংসার ভাঙা, বেতরা আমি জানতাম। কিন্তু ওই ছেলে সহজে যে বাসা বউ আসলো, তারপর আপনাদের আবার বিয়ে হলো, এর মধ্যে ওই ছেলে কই চলে গেল? ওই হিন্দু ছেলেটা আমি এলাকায় থেড় দিছি। দেখা হয়েছে আপনার সাথে? আমি যাইয়ে থেড় দিছি যে তোরা মাইয়া লাই দেবো। আপনার সাথে দেখা হয়েছে তার? ওর বাপের সাথে দেখা হয়েছে। ওর বাবার সাথে? ওর বাবারে কইছে তোমার পোলার মাইয়া লাই দেবো ডাইরেক্ট। তুই মুসলমান, আমরা হিন্দু। আমার পুরো পরিচয় দেওয়ার পর ওর বাপে তো পাগল হয়ে গেছে। আচ্ছা, তারপর কি হলো একটু ঘটনাটা শুনে। তারপরে সে আসলো, ওই মিরপুর আসলাম, সবকিছু সমাধান করে আসলাম ঢাকা। আমি থেকে খিলগাঁও, এখান থেকে গাড়ি চালাই, বৃহস্পতিবার যাই, শনিবার চলে যাই। ওই ফাঁকে আবার সেবাও করলো, কার ওর ভাগ্নির নন্দের মাইয়ার জামাই, এর সাথে রিলেশন হলো, নাম বলে মাইনুদ্দিন। সে তো একজনের জামাই অলরেডি, তার 4টে বাচ্চা, ওই ছেলের 4টা বাচ্চা রেখে আপনার বউয়ের সাথে প্রেম করছে। হ্যাঁ, মানে ওই যে নষ্ট হইলো, কান্দন হয় হাসিব ভাই। মানে আমার জীবনটা কেন আল্লাহ এমন করছে জানি না। মারছে না, আমি কারো কোনো ক্ষতি করি নাই, পারলে কারো উপকার করছি, না পারলে কারো ক্ষতি করি নাই। তারপরে আপনি যখন জানতে পারলেন যে এরকম একটা বিবাহিত লোকের সাথে আবার সম্পর্ক করছে আপনার ওয়াইফ? আমি জানছি একটু পরে, এই যখন আমি গেলাম বাগেরহাট, আমার মামুর ইয়েতে গেছি, এসে দেখি মোবাইলও বন্ধ, ঘরও তালা মারা। তখন পাই না ওর মামির সাথে যোগাযোগ করলাম, পল্লবী থানায় মামলা জেডি করলাম। জেডি করার পর এই আমার যে বন্ধু, যে পূর্বে তো প্রথমবারও যে আমার কথা তারে শুনাইতো, হ্যাঁ ফোন দিলাম,
হ্যাঁ ফোন দেওয়ার পর 2টা নাম্বার দেয় আমারে, এই নাম্বার থেকে আমাকে ফোন দিছিল, এই নাম্বারে ফোন দিয়ে দেখেন। ওই বন্ধুর সাথে আপনার স্ত্রীর কিভাবে কথাবার্তা হতো? বন্ধুকে আমি আপনি পরিচয় করে না দিছিলেন? না একবারই ভালো থাকতাম। আচ্ছা। ওই বন্ধুরে আমার আপন ভাইয়ের চাইতে বেশি ভালো জানতাম, তার সম্মান করতাম, বিশ্বাস করতাম। দেখা যাচ্ছে আমি বাগেরহাট গেছি, পোলার জ্বর হয়েছে, আমার বন্ধুরে ফোন দিতাম যে ভাই একটু ওষুধ দেখাতেন। তারপরে আপনি কি আপনার ছেলে সহ, মানে কেউ নাই বাসায়, আপনার ছেলে সহ সে ভেঙে গেল? নিয়ে গেল। কে নিয়ে গেল তাকে? বলতেছি কে নিয়ে গেল। আচ্ছা। পরে যেটি করলাম, আমার ওই বন্ধু নাম্বার দিল 2টা, ওই নাম্বার দিলাম, ওই নাম্বারে সিরিয়াল লোকেশন বাইর করলো, বাইর করার পরে দেখি যে 4 জন। 1 নম্বরে মাইনুদ্দিন, 2 নম্বরে মিরপুর 2-এর একটা লোক নাম হচ্ছে রাকিব হ্যাঁ। থাকতো, ওই রাকিব থাকতো মিরপুর 2 নম্বর মডেল থানার পিছে, আচ্ছা, যেখানেই থাকবো তারপর? ওইখানে থাকতো। এখন ওই যে উদাউই মানে তারে কল লোকেশন যেখানে যেখানে পাইছি সব জায়গায় গেছি, যে যা বলছে তাই করছি। সর্বশেষ আমার মাথায় কাজ করে না, বলতে গেলে আত্মাকল। আমার ছেলে, শুধু ছেলে, আর এত ভালো জানছি, এত কিছু করছি, ফ্যামিলি রাখছি একদিকে, তোরে রাখছি একদিকে, কষ্ট কি জিনিস তোরে বুঝতে দি নাই, খাবার খাওয়ার আগে হাজির করছি। তারপর তো আমি সব জায়গায় খোঁজ দিয়েছি, জেডি করলাম, জেডি করার পর কল লিস্ট বাইর করলাম। কল লিস্ট 1300 পাতা সিরিয়াল লোকেশন আইলো, SMS, জায়গা, লোকেশন, কোন জায়গায় দাঁড়াই কথা। আমি গাড়ি চালাইতে আসতাম, সে দেখা করতো সংসদ ভবনের সামনে, মানে বিভিন্ন জায়গায় লোকেশন সহকারে আসতো। দেখে হঠাৎ মানে এবার স্ট্রোক করলাম। মানে স্ট্রোক করছেন আসলে? সত্যিকারের? সত্যিকার আমি স্ট্রোক করি, ব্রেন স্ট্রোক করেছেন? ছোট্ট মানে বেশি মাইল্ড স্ট্রোক। হ্যাঁ। আচ্ছা। ওই সাথে এক বন্ধু ছিল, তাৎক্ষণিক আমার মায়ের বোনের ছোট বোনকে ফোন দেয়, ছোট বোন টাকা পাঠায়, ওই আপনার আজগর আলী হসপিটাল আছে ওখানে ভর্তি করে, মোটামুটি আল্লাহ ফিরে। আবার তখন আবার খোঁজ দিয়েছি, মানে কোথাও বাদ রাখি নাই। সেই চাঁপাইনবাবগঞ্জ গেছি, শরীয়তপুর গেছি, বোলা গেছি, ময়মনসিংহ, ত্রিশাল গেছি, মানে ওই লোকেশন জেমে যেথায় যা, আমাদের বরিশালে গেছি, মানে যেথায় কথা ইয়ে পাইছি সব জায়গায় দৌড়েছি, কোথাও খুঁজে পান নাই? না। মানে কিন্তু হুট করে আপনাকে কিছু জানিয়েও যায় নাই না। সে? আগে কি কথা হয়েছে, লাস্ট কি কথা হয়েছিল? লাস্ট আমার একদিন ফোন দিয়েছে, প্রচুর জ্বর, ওরা বলতেছে প্রচুর জ্বর। তা আমি কিছু 2 দিন পরে যাবো, জ্বর যখন বলছে আমি কিছু আচ্ছা ঠিক আছে, ওই দিনই চলে গেছি, যাই দেখলাম যে আসলে জ্বর না। আচ্ছা। ওই দিন যাই খাবার পাকাইছে সবই জানি কেমন কেমন আমার কাছে লাগে, মানে কোনো খাবার টেস্ট না। যাই করে খাওয়াটার পর তক্ষ হইলো যে দেখো আর মোবাইল চালাইও না, আমি যেটা দিছি এটাই চলো, ব্যক্তিগত মোবাইল চালাবার দরকার নাই, আর ব্যক্তিগত সিম টিম চালাই কোনো লাভ নাই, মরলে যাইতে হবে মাটির নিচে। মুসলমান, 2টা পোলা, ইজ্জত, এক এলাকা সাইড দিয়ে আইছি, আর এক এলাকায় উঠছি, একটু ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ওনার দ্বারা সম্ভব না। উনি এখন উটের গোস বা দুম্বার গোস খাইতে হইবে, যদি কেউ আশা দেখায় যে আমি দুম্বার গোস খাওয়ামু বা উটের গোস কিনছি, উনি ওখানে যায় খাইতে, কিন্তু ওনার খাসি গরুর গোসে পেট ভরে না, কিন্তু খাইতে পারে না শুটকিও। আমার দেখায় বহুত কিছু দেখছে, ভালো ঢাকা শহরের আবহাওয়া পাইছে, ভালো ফ্যামিলি দেখছে, ভালো চলাফেরা দেখছে। এই ধরেন এখন তো আম কাঁঠালের সিজন, কিন্তু কিনে কোনো জিনিস খাওয়া লাগে না। ওই গাজীপুর ভবানীপুর মামুর বিশাল বড় পুর যেটা আছে মাদ্রাসার সাথে 10 বিঘা জায়গা, ওইখান থেকে আম কাঁঠাল সব ফল আনতাম, টাটকা জিনিস খাওয়াইতাম প্লাবান দেওয়াতে। কিন্তু কেন যেরকম মানে ওজন এখনো মন রাখা যাই হোক, হঠাৎ একদিন পেশ ক্লাব গেলাম। মানে আমি একটু জানতে চাচ্ছি, আপনি আদর করে বোঝানোর ট্রাই করেন নাই? বহুত করছি। আপনার কোনো, মানে দুঃখিত আমি এভাবে জিজ্ঞেস করাটা ভুল হচ্ছে কিনা, মানে আপনার কোনো ভুল ছিল কিনা, আপনার কোনো বদ মেজাজ, রাগ, কিংবা আপনার কোনো সংকট ছিল যেটার জন্য আপনার স্ত্রী চলে যাওয়ার কোনো ব্যাপার ঘটেছে? আমি যেটুকু মনে করি, আমি 250 গ্রাম খাইতে পারি, আর 300 গ্রাম খাওয়ার ক্যাপাসিটি আমার আছে, অল্পতে পজিশন পেবে। এ টু জেড আপনি যেখানে আমার যে জায়গায় যে পরিবেশে নেবেন, আমার এসি রুমেও রাখতে পারবেন, আবার কারেন্ট ছাড়া রুমেও রাখতে পারবেন। আচ্ছা। আপনি সব জায়গায় মিলে মাটির ঘরেতে বিল্ডিং, বিল্ডিং এর থেকে সবকিছু, শুরু তো সেই মাটির ঘরের, মানে মাটির কাঠের ঘর ছিল, বাপের কাঠের ঘর, আলিশান ঘর ছিল, পরে আমরা বিল্ডিং করছি আমার বাইরে। মানে আপনার কোনো অক্ষমতা ছিল না, আমার কোথাও একটু মেজাজটা চড়া ছিল, রাগ ছিল? চড়া রাগ, আমি উল্টো পাল্টা দেখতে পারতাম না কাউরে, না। এই জন্যই কি তার সাথে মানে তাকে মারতেন? না আমি মারতাম না, সর্বোচ্চ একটা সোবার দিতাম। যদি আপনি আপনার আমি আপনার একটা টাচ মোবাইল দিছি, আমি চালাই বাটন মোবাইল। এখন যদি আইয়ে দেখি আমার বউ ভিডিও কলে কথা বলে, তারা যদি ও ছবি পাঠাইছে, একটা বেকার ছবি পাঠাইছে একটা পুরুষের, দেখুন যদি আমি দেখি এই ছবিটা, তখন কি করবেন? আমার জায়গায় আপনি
আপনার ওয়াইফটা কি করবেন আপনি? তারপর কি হলো? প্রেস ক্লাবের কথা বললেন যে? গেলাম প্রেস ক্লাব, যেন ইউটিউব চ্যানেল আরকে টিভি, আচ্ছা। রেজাউলের সাথে কথা হইলো, লাইভ করলো, যেহেতু লাইভটা এখন আমার কাছে আছে, আমি ডাউনলোড দিয়ে রাখছি। লাইভ করার পর ওর যে সম্পর্ক করতো, ওই লাইভ ওই সম্পর্কে ওরে যোগ করাইছি। ওই রেজাউল আবার ওরা ভয় দেখাইছে, পরে রেজাউল ওর লাগে যোগাযোগ করছে। রেজাউল যোগাযোগ করার পরে আমার ওয়াইফের নাম্বার দিচ্ছে আবার ওই মাইনুদ্দিন, ওর ভাগ্নির দেওয়ার পোলান মাইনুদ্দিন, হ্যাঁ ওই রেজাউলের নাম্বার দিচ্ছে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করিয়া ওই তাৎক্ষণিক রেজাউল আমার কাছ থেকে নিচ্ছে 3,000 প্রেস ক্লাব বইসেই। টাকা নিছে কেন? খরচা নিছে। কিসের খরচা? এই যে লাইভ টেপ করছে, একটু কষ্ট হয়েছে না, দৌড়ি হয়েছে। উনি কোন টেলিভিশনের সাংবাদিক? ইউটিউব আচ্ছা। আরকে টিভি। টাকা দিয়ে লাইভ করাতে হয়? হয়। আচ্ছা, তারপর? টাকা নিল, আমার বাসায় এলো একদিন, এই জায়গায় লাইভ করলো, ওখানে ওই টাকা নিচ্ছে। ওখান থেকে আসলো, পরে আরো 2জন সাংবাদিক নিয়ে এলো, ওই ইউটিউব চ্যানেলে আরো 2জন নিয়ে এলো। মোটামুটি ওই দিন 12টা সহ প্রায় 5,000 নিছে। 5,000 টাকা? আপনি কি সাংবাদিক আর ইউটিউবের মধ্যে পার্থক্য বোঝেন? হ্যাঁ, অনেক পার্থক্য। সাংবাদিক লেভেল খুব হাই ভাই। তাহলে আপনি সাংবাদিক কেন বলছেন? আর হলো সাংবাদিকতা তো একটা শিক্ষা। আর হলো ইউটিউব চ্যানেল। টেলিভিশনে কাজ করার জন্য মিনিমাম যোগ্যতা লাগে। তারপর আপনি যখন সাংবাদিকতা পড়াশোনা করেও কিন্তু এখন সাংবাদিক হচ্ছে। যাই হোক, আমি ওনাদেরকে চিনি না, ওনারা কি করছেন জানি না, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমি এই জন্যই আমি নামগুলো না উচ্চারণ করার জন্যই বলছি। তবে ইউটিউব কোনো সাংবাদিকতার মাধ্যম না। আর ইউটিউবে প্রচার করার কথা বলে টাকা নেওয়াটাও আমার কাছে একটু সন্দেহজনকই মনে হচ্ছে। তবে বাকিটা জানি না, আসলে ভালো খারাপ তো সৃষ্টিকর্তা জানে। ঠিক আছে, আমি এইগুলো দেখতে চাই না। কি হয়েছে আপনার সাথে শুধু সেটা বলেন। পরে আমি এবার ওই ডিলার দিছিলাম, যদি আমার ছেলের সন্ধান যদি কেউ দিতে পারে তাহলে 50,000 টাকা পুরস্কার দেবো। কিন্তু কথা ছিল এখানে, যদি আমার ছেলের কেউ সন্ধান কেউ দিতে পারেন, আমার যে থানায় মামলা করা আছে ওই থানায় নিয়ে আসবে, বা আমার সাথে বলবেন, আমি ওই থানার মাধ্যমে এখন সে থানায় আছে পুলিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করবো। ওই লোকটা তাকে ওইটা না করিয়া ওই লয়ে গেছে কোর্টে। ইউটিউবার আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, আমার ওয়াইফের সাথে টাকা প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকা ক্যাশ আছে, স্বর্ণ গয়না। কিভাবে? যা নিয়ে বাইরেছে, আপনার বাসা থেকে বের হওয়ার সময় টাকা নিয়ে বেরিয়েছে, স্বর্ণ করে প্রায় 7 থেকে 8 লাখ টাকা নিয়ে গেছে, আবার স্বর্ণ গহনা সহ টোটালে। মোটামুটি বাস ড্রাইভার যে সবাই নিম্ন ফ্যামিলির না, কেউ কর্মদোষে, কেউ কপাল দোষে, ভাগ্য দোষে। তা আমারটা হয়েছে কোন দোষে আমি এই জগতে আইছি, কোন দোষে যে আমার কোন পাপের কি তা আমার জানা সত্ত্বে মনে হয় আমি মার্সেন কোনো পাপ করছি যে এর মাসুল দিতে আছি বছরকে বছর। ধরেন আমার ফ্যামিলি বেইমানি, একমাত্র বেইমানি করে আমার বাবা আমার সাথে, এছাড়া আমার সাথে সবাই বেইমানি করছে। একমাত্র আমার জন্মদাতা পিতা যে সে বেইমানি করে না, এছাড়া সবাই করছে আমার সাথে। এমনকি আমার সেও বেইমানি করছে। মা কি করেছে? দেখেন, সম্পত্তির দিক দেয়া, টাকার দিক দেয়া আপনাকে ঠকিয়েছে। আমার সবাই বাপ ঠকাই নেই। আপনার যে ভাইটাকে আপনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করাইছেন, সে তো আরো কি করছে? আমি তো মূর্খ, লেখাপড়া বুঝি না, মাস্টার্স পাস, বিদেশ রয়েছে, বিদেশ চলে গেছে, সৌদি আরব ছিল, বুঝে কাগজপাতি। বাপরে অনেক সম্পদ, মায়ের সম্পদ, বিজারা থাকার যে ঘর বিল্ডিং, এটা ওর নামে লইয়ে গেছে। ভালো ভালো কিছু সম্পদ ওর নামে লইয়ে গেছে। কিভাবে? রেকর্ড করে লইয়ে গেছে, ধরেন যেভাবে হোক নিয়ে গেছে। আমি আর খুঁজি না, আমি জিজ্ঞেস করি না যে কেন নিলি, যাই কথা আমার ভাগ্যে নাই। ভাই আপনাকে দেখেন এখন? হয়তো আমি যদি ফোন দিই তাহলে কথা বলবে, আর যদি আমি ফোন না দিই তো কেউ আমার ফোন দেয় না। আমার যত ভক্তের আত্মীয় স্বজন কন আমি ফোন দিলে কথা বলবে, আর আমি ফোন না দিলে কেউ আমার ফোন দেয় না। আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন তো অনেক বড় বড় পজিশনে চলে গেছে, যেহেতু লেখাপড়া করেছে, আর আপনি এখনো বাস ড্রাইভার। অথচ আমি যখন বাসের হেল্পার, তখন আমার ছোট বাড়ি, আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াই, আমি খাওয়াই, আমি রাখি। জীবন কত নিষ্ঠুর না! তখন আমি বাসের হেল্পার, সে সময়টা হয়তো নিজে না খেয়ে কিছু খাবার নিয়ে আসতেন আপনার। তখনও বুঝতে পারি নাই যে ওই বাসে একদিন উঠছে, আমি যে হেল্পারি করি মিডল্যান্ড গাড়িতে, তো শঙ্কর শঙ্কর খিলগেট তোরতো যাইতো। একদিন ওই চেকার আসছিল, ওই সময় চেকার জিগায়, কাউসার তোমার কি হয়? তখন বলে না যে আমার বড় ভাই। আপনার নাম জিজ্ঞেস যে তুমি কার লোক? কাউসারের লোক। কাউসার তোমার কি হয়? প্রশ্ন করছে এক ড্রাইভার। লজ্জায় বলেনি আপনার বড় ভাই? হ্যাঁ, সে শিক্ষিত মানুষ, আমি একটা বাসের হেল্পার, বলে নাই যে আমার বড় ভাই। কিন্তু ওই প্রশ্ন আমি আজও জিগেই নেই আমার বাইরে, আজও বলি নাই।
কিন্তু ওই ড্রাইভার আমার ঠিকই গেছিল, যখন কইছে যে কিছু চিনি না তোমারে, এই কাউসার কি হয় বলে না, কাউসার পরিচিত কি হয় এইটা বলো, তোমারে ছাড়িয়ে দেব। ওই ড্রাইভার আবার তেরা, শিকারও তেরা আটকে রাখছে। আমার ফোন দিয়েছে, কাউসার আয়তো স্টানে গেছি, কি হয় তুমি ছাড়িয়ে দেন। আপনি বলেন নাই আপনার ছোট ভাই? সবাই জানে আমার ছোট ভাই সে কার, এমনকি কোম্পানির মালিক পর্যন্ত জানতো যে ও আমার, ইচ্ছে করেই পেঁচাচ্ছিল যাতে শিকার। কোম্পানির মালিক পর্যন্ত জানতো যে আমার একটা ভাই আছে ভার্সিটিতে পড়ে। আমি সবাই কয়ে রাখছি যে কেউ বাড়া বড়া চাইবেন না, কিন্তু সে কারকে নতুন আইসো লাগে আমার দেওয়া হয় না, ওই আটকাইছে। তার ড্রাইভার জিজ্ঞেসে কোন কাউসার, কাউসারতে জিজ্ঞেসে 4 জন, কোন কাউসার, নাম বলে না যে কাউসার আমার বড় ভাই, ইজ্জত যাবে। পরে আমি যে ছাড়াইয়া না লাগছে লগে একজন বন্ধু প্র্যাকটিসে যে বাজবে, বন্ধুর সামনে বলবো যে একটা হেল্পার, বাসের হেল্পার আমার ভাই, অথচ হের টাকাই তুমি খাইতেছো, হের টাকাই লেখাপড়া করতেছো। এই কথাগুলো শুনলে মনে হয় যে আরো একবার মনে হয় যে জীবন কতটা নিষ্ঠুর, মানুষ কতটা নিষ্ঠুর হয় না। সবচেয়ে যে মানুষগুলোকে বড় করেন, যে মানুষগুলো দায়িত্ব নেন, সেই মানুষগুলো একটা সময় পাল্টে যায়। আমি টাকা যত ইনকাম করছি কোন সময় নিজের চিন্তা করি নাই আমি আজ খাইছি কাল কি খামো, আজকে খাইছি কালকে কি খাবো, যে যা কইছে তারই 10 টাকা ইনকাম করছি 10 টাকা এই দিয়ে দিছি। আচ্ছা, আপনার যে গল্পতে ছিলাম, আপনার স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না, তারপর আপনি পুলিশের দ্বারস্থ হলেন, বিভিন্ন ইউটিউবারদের দ্বারস্থ হচ্ছেন। ইউটিউবারদের ধারণা হওয়ার পর ইউটিউবাররা লয়ে গেল ওই জনৈক একজন ইউটিউবারের সাথে আপনার স্ত্রীর কথা হলো, বা উনি তাকে খুঁজে বের করলেন। উনি লয়ে গেল সরকার করে সরকারি বিপির কাছে। সরকারি বিপি একজন বলেছে, ওনার চেম্বারে গেলাম, আমারও ডাকলো, তখন ওই সাংবাদিক ওই সরি ইউটিউবারও 3 জন, এরাও গেল, আমিও গেলাম, আমার ওয়াইফ আসলো, বাচ্চা 2টাও আসলো, তাৎক্ষণিক বাচ্চা 2টা করে নিলাম। তো একটা অনেক মানে চাঁদ পাইছি। বাচ্চাগুলো আপনাকে দেখে খুশি হয় না? খুশিতে ছোট ছেলে খুশি হয়েছে, মানে একটা আসমান, মানে খুব একটা মর্মান্ত, মানে আমি একা গেছি। এখন সে আমাকে ডিভোর্স দিবে, ওখানে কথা হইলো এইটা। তো আমার গেছি লাস্ট টাইম, ডিউটি টাইমও শেষ, তারপরে যে সর্বশেষ সে আমাকে ডিভোর্স দিয়ে দিল ওখান থেকে। ওর স্পট ডিভোর্স? হয় ওই উকিলের মাধ্যমে ডিভোর্স দিয়ে দিল। বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন যে কোথায় ছিলা বা কি? সুযোগ পাই না তো আমি, আমার তো সুযোগ দেওয়া হয় নাই কোনো। বাচ্চারা কান্না করে নাই আপনাকে দেখে? কান্না করছে, কিন্তু তখন আবার ওই ইউটিউবার বলছে 50,000 টাকা দেন। হ্যাঁ, ওই ইউটিউবার বলতেছে যে আপনি পুরস্কার 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছেন। ও আচ্ছা, টাকা 50,000, আমি কইছি 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছি কোন ক্ষেত্রে, আমার সন্ধান দিবে, বা আমার যে দারোগার থাকবে মামলা করা, ওই দারোগার কাছে সন্ধান দিবে। সন্ধান তো আপনার এই জায়গায় দিতে কয় নাই যে আমি আপনার টাকাটা দেবো, কোন ক্ষেত্রে আপনি বলেন। যদি টাকা দেন তাহলে আপনি সংসারে মিলিয়ে দেবো। ইউটিউবার আমার বলতেছে, আমি কি না, আপনি আমার 2 ছেলে আমার ওয়াইফ যে জায়গায় মামলা করা, আপনি ওই থানায় নিয়ে দিবেন, নইলে আমার ঠিকানা দিবেন। আপনি তো একজন একটা কোর্টে না, একটা সরকারি বিপির কাছে নেওয়া মানে একটা আদালত, আপনি এই জায়গায় উঠেছেন, দেন হে পেরা দেয় 1 লাখ। কে পেরা দেয় 1 লাখ? হে বিপি। অথচ আমি তার কাছে যাই, 1 লাখ টাকার বিনিময়ে কি হবে? সংসারে মিলিয়ে দেবে সে। মিলাই দেবে? মিলাই দেবে। এটা কিভাবে? একটা মানুষ সংসার করতে না চাইলে মিলাই দেয় কিভাবে? এর ধরলে ইনভেস্ট, উকিল যারা, একটা মক্কেল পাইলে ইনভেস্ট, গাছ লাগাইছে ফল দিবে, বাচ্চা দিবে টাকায়। তা যাই ঠিক আছে, সব কথা কাজ সবই ঠিক। কালকে পরের দিন ডেট দিল যে পরের দিন আসো। আপনি 1 লাখ টাকা দিয়েছেন? না, আমি 1 টাকাও দিই নাই। আমি ওই উকিলদের 2,000 টাকা দিয়েছিলাম তার সম্মানী ব্যবস্থা। আচ্ছা, একটা উকিল মানুষ, এটা সরকারি বিপি। আর ওই ছেলেদেরকে ওই যে তাৎক্ষণিকভাবে ওই ছেলেদেরকে খাবার দাবার যাই খাইছে সবকিছু কিনে দিছি। কালকে তো আসবি, পয়সা একটা হবে। মানে কালকে ডেট দিয়েছে? হ্যাঁ কালকে। মানে ইউটিউবার বলতেছে 50,000 দাও, এনে আমার এক পর্যায়ে আতাআতির পড়ছে। তাই আমি ওনাকে এই পর্যন্ত বলতে পারছি, দেখ বাইদি, আমার জীবনে অনেক বাধা বিঘ্ন গেছে, অনেক আঘাত সহ্য করছি, এখন পাথরের চাইতেও বেশি। আমি মরুমনালি বাড়ির তোরে মারিয়ে লাই দেবো, কি যে আমি মরুমনালি বাড়ির তোরে মারিয়ে লাই দেবো, টাকা তোরে দিমু, আমার কথা তো রাখো নাই। আমার ওয়াইফ তোমার ধর্মের বাপ ডাকছে, আচ্ছা, তুমি তারে মাইয়া ডাকছো, তুমি এর কাছ থেকে টাকা খাইছো 5,000। আপনার ওয়াইফের থেকেও? হ্যাঁ 5,000। আপনি জানলেন কি করে? ওই কথা কাজে বাইরেই গেছে। আচ্ছা, এখন আমি টাকা দেবো, আমার যে থানায় মামলা করা ওই থানায় লইয়ে যাও, আনিলে আমার প্রত্যেক আমার কাছে দিয়ে দাও, আমার টাকা আমি দিয়ে দিই। যদি এক পর্যায়ে হইলো না, বউ আর আসলো না, ওই কুড়ি আর আসলো, পরের দিন আর আসলাই? ওই যে নিখোঁজ তো নিখোঁজই। আবার নিখোঁজ? ওই যে ডিভোর্স দিয়ে গেছে পরে আমার। আপনি সাইন করেছেন? না, আমি সাইন করিনি।
পেপারই তো আমি লইনি, আমার দেশে গেছে, আমার ঠিকানায় গেছে, আমি কিছু কবলে কাউসার নামে কারো চিনিই না, তা আমার বোনের কাছে গেছে, আমার ফ্যামিলি কেউ তো ডিভোর্স কাগজে সই দেয় না, আমি দিই নাই। আপনি তাকে একটাবার জিজ্ঞেস করার সুযোগ পাননি যে তুমি কেন, কোথায় গেলা, কি জন্য গেলা, বলে যাও আমাকে? তার কোনো অভিযোগ ছিল আপনার উপর? হ্যাঁ, তার অভিযোগ, কি অভিযোগ? তার অভিযোগের কোনো শেষ নেই, পৃথিবী বড় পরিমাণ অভিযোগ। কি কি অভিযোগ ছিল? তার অভিযোগ আমি তারে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি না, প্রেম করার স্বাধীনতা লাগবে? এই স্বাধীনতা তারা দিচ্ছি না। আর কি অভিযোগ ছিল? এই একটাই অভিযোগ, সে যদি কারোর সাথে কথা বলতো, আপনার সাথে আমি কথা বলতেছি না, সারাদিন কি বছরে বছরে কথা বলা যায় না? কিন্তু তার কথাটা ওইভাবে না, সে একদিন 2 দিন 3 দিন কথা বলবে, 4 দিন সে তার বাসায় যাবে, নাইলে সে তার বাসায় আনবে। আপনি এভাবে মানে বলছেন যে বাসায় যাবে বা বাসায় আনবে, আপনি নিজের চোখে কখনো দেখেছেন বাসায় এসেছে কেউ আপনার? না, আমি একটা ধারণা করছি, যখন আমার এলাকার বাড়িতে যখন সে তারে আনতে পারছে, কাকে? তাকে এলাকার বাড়িতে কাকে? মানে আমার দেশে ওই যে হিন্দু ছেলেটার সাথে যে সম্পর্ক করতো, ওনাকে আপনার বাড়িতে আনছিল? আমার বাড়ির সামনে 2 বার আনছে। সামনে না ভেতরে? না, বাড়ির সামনে, ভিতরে ঢুকে তো আচ্ছা। বাড়িতে পারতো না, ও আচ্ছা কোনো কাজ আসলো না বাইরে বা। আচ্ছা। তা আমার বাড়ির সামনে আনা মাইনে কি, ঢাকার শত সবকিছুই ফ্রি, কে কার বাসায় আইলো, কে কোথায় গেল, খোঁজার কোনো, কে কার জিগে নটলো কি। আপনার ওয়াইফ কারো বাসায় গিয়েছে এটা দেখেছেন আপনি? হ্যাঁ, আমার ওই যাইতো আমার মানে আপনি বলছেন তো, মানে আপনি নিজের চোখে দেখেছেন বা প্রমাণ আছে কোনো? প্রমাণ আছে আমার কাছে বহুত। কিভাবে? ধরেন কই গেছিলা, যে অমুকের বাসায় গেছিলাম, পরে আমি চা খাওয়ার কথা যে হারে ফোন দিতাম, ভাই জুনাইতের মাইকে তোর বাসায় গেছিল, কয় না ভাই 3-4 দিনও তো আয় না। তখন আপনি ধারণা করতেন? গোলবাগে আমার একটা, আমার ছোটবেলাতে যার কাছে আই উঠছি, নাম হলো ইয়ারুন, এখনো সম্পর্ক, হুম। কই ইয়ারুনকে বাসায় গেছিলাম, আমি এবার ইয়ারুন রে ফোন দিতাম, কি আপনাকে বাসায় গেছিলেন, কয় কই কবে, আমি তারা এই স্বাধীনতার ব্যাপারে, কিন্তু হাতে নাতে কখনো ধরেছেন কোনো ছেলের সাথে? না, সে তো আমার টাইম জানতো, আচ্ছা সে আমার টাইম দিয়ে জানতো যে আমি ধরেন সকাল 6টায় বেলে রাত 10টার আগে আইতাম। আচ্ছা, তার আপনার প্রতি অভিযোগ ছিল একটা হচ্ছে স্বাধীনতা দিচ্ছে না, আর কি কি অভিযোগ ছিল? এইটা শুধু স্বাধীনতার অভিযোগ, কিন্তু আমি ওর যত অত্যাচার যাই, মানে ওরে কোনো দোষ দিই না আমি, আমার ওয়াইফ খারাপ তাও বলি না, আমার ওয়াইফ কেন গেছে তাও বলি না, দোষ হইলে আমার চারেঙ্গুর কপাল, যে কেন ওরে আমি আনবো, দুধে বিয়ে হওয়ার পর কেন আমি কুমারী জানি আনবো। কুমারী পেয়েছিলেন? না, আমি জানছি কুমারী, আপনার কথাকে বিশ্বাস করে আমি আপনার আনছি, আনার পর তো আর বলতে পারি না, চিল্লাইতে পারি না, চিল্লানো সম্ভব যে আমি বাজার থেকে একটা পচা কাঁড়াল কিনে আনছি, এখন গন্ধ বাইরে এবার আগে সেন্ট মারিয়ে রাখতে হয়ে গেছে, কাঁড়ালের যেন গন্ধ না আসে। এই যে এই পরিস্থিতিগুলো যখন গ্রামে গ্রামে ছড়িয়ে গেল, মানে আপনার আশেপাশে বা আপনার এলাকায়, তখন আপনাকে মানুষ কটু কথা বলতো? যে আমার চুরের দিক সেই কথা বলতে পারতো না, মানে আমার ছাওয়ার দিকেও তাকান সাহস ছিল না, সেও আমাকে সামনাসামনি ফেস টু ফেস কথা বলার সুযোগ হয়ে গেছে, একমাত্র আমার ওয়াইফের কারণে। কি বলছো? যে তোর আবার এত বড় কথা কস, তোর বউ ইন্দুর লগে ঘুরতে যায়, ইন্দুর লগে প্রেম করে, এই এলাকায় ধরেন এই এলাকায় থাকতাম ভালো, সব বাড়ি এলাকার সম্পর্ক ছিল, ঠিক আছে স্যার, তোর এত ভালো জানতাম, তোর বড় দেখলাম তুই মুখখানে। এমনকি এক লোক, এই গোলবাগের ভালো প্রভাবশালী নেতা, আমার একদিন ফোন দিয়েছে, কিরে কাউসার তোর বউ মুখের লগে রিক্সায় কই যাইতেছে। কানা ঘুষা তো হতোই মনে হয়, সেগুলো আপনার কানে আসতো? ডাইরেক্ট ফোন দিয়েছে, ভালো একজন প্রভাবশালী, যার সামনে কথা কই থেকে সাহস পায় না, আমার কি তোর বউ অমুকের লোক যাইতেছে কই রিক্সায়, আমি কে রাখা চিনি না একটা চেহারা। মানে বউ ধরে রাখতে পারেন নাই, তার মানে তো আপনার কোনো ঝামেলা আছে, এই ধরনের চিন্তা ভাবনা তো মানুষের মধ্যে আসে। আমি তো আপনার বললাম, আপনি যদি এক্সট্রা খাইতে পারেন তাহলে আমার সবার শক্তি আছে। তারপর কি হলো, মানে এরপর কি আর কোনো যোগাযোগ হয়নি? না। কোনো যোগাযোগ? আপনার বাচ্চাকেও দেখতে পারেন নাই আর? না। বাচ্চার সাথে কথাও হয়নি? কত বছর হলো? এটা 2 বছর 5 মাস চলে। আপনি কি বিয়ে করেছেন? না, তাহলে এখন কোথায় থাকছেন, কি করছেন? এখন ওই মেসলার থাকি আর ওই গাড়ি চালাই, তেমন আবার তেলের সংকটে হয় না স্যার। আপনি খোঁজার পেছনে কত টাকা খরচ করছেন তাকে খোঁজার ব্যাপারে? নিজের যা ছিল 1.5-2 লাখ তা তো শেষ, এবং 4.5 লাখ টাকা ঋণ করছি। তাকে খুঁজেছেন? ঢাকা শহর একটা বছর খোঁজা, দৌড়া, থাকা, খাওয়া, অকল্পনীয় পরিমাণ টাকা ব্যয় করা, যে যা বলছে। ধরেন আমার এক লোক বলছে, মামলা করেছেন? হ্যাঁ, মামলাও কোনো অগ্রগতি নেই? পুলিশ, সেও তো বহু টাকা খাইছে আমার, সিরিয়াল লোকেশন 12 টাকায় মিলিয়ে জিলিয়ে তারও 15 দিন টাকা দেওয়া লাগছে। সেও তো আমার 6 মাস ঘুরাইছে, 6 মাস। একটা মিরপুর পল্লবী মডেল থানার দারোগা, আমি চাই আপনি নাম না বলুন। হ্যাঁ, সেও আমাকে 6 মাস
তার পিছে ঘুরেছে সকাল বিকাল। আমার বাসা থেকে তার বাসা 60 টাকা রিক্সা করা ছিল, তার ওই থানা, দৈনিক 2 বার আপ ডাউন। আসছি, দাঁড়ান, দেখতেছি এখানে এটা খরচা করতে হবে, এখানে এটা পাঠাইতে হবে, ফোর্স নিয়ে যাইতে হবে, মানে দেখা যাচ্ছে যে আমি যেখানেই গেছি সেখানেই টাকা। সর্বশ্রেষ্ঠ দ্বারস্থ হইলাম এক সিএনজি ড্রাইভারের সাথে পরিচয় হইল, বন্ধু। তার লোক একজন আছে কবিরাজ, সে পৃথিবীর যেটাই থাক আইনা দেবে। কবিরাজ হ্যাঁ, আপনার ওয়াইফকে নিয়ে আসবে? আইনা দেবে চুক্তিতে 50,000 টাকা, সে গাইলো 30,000 টাকা। হারানো বউকে খুঁজে পাইতে কবিরাজকে আপনি 30,000 টাকা দিয়েছেন? খাইছেন বল? আমি তো ভিতরটা চিল্লে বোঝা যায় যে ফুসফুসিটা বা কলিজাটা কার জন্য কতটুকু কান দেয়। আপনি তাকে এত ভালোবাসেন? আমি তার এত ভালোবাসতাম, শুধু একমাত্র তার তার মার একটা কথা, যে বাবা মেয়েটার কষ্ট দিও না। ওই কবিরাজ কি করলো 30,000 টাকা নিয়ে? খাইলো, খাইলো তো বুঝলাম, কিন্তু বউ বউ তার আইলো না। কি করছে? একমাত্র ওই কবিরাজে কি করছে কবিরাজে জানে। আপনাকে কিছু করতে বলেন নাই? হ্যাঁ, এমন কোনো জায়গা নেই আপনি যাননি আপনার বউকে খুঁজতে? জীবন আর শুরু করবেন না নতুন করে, বউকে খুঁজতেই থাকবেন? কোথায় যাবো বলেন, কার কাছে যাবো? আজকেও কি খুঁজতেই আসছেন বউকে? তাহলে একটু খোঁজ দিয়ে আসা। আপনার ওয়াইফ নিশ্চয়ই বাংলাদেশেই আছে, বাংলাদেশি বা আপনার ওয়াইফ নিশ্চয়ই আপনাকে হয়তো বা এই প্রোগ্রামটাও দেখছে, দেখছে, তার উদ্দেশ্যে কিছু বলতে চান? তার দোষে ঢুকে বলি যে থাই থাকে, ভালো থাকো। হুম যদিও 2 বছর 8 মাস পর হয়ে গেছে, হুম। সেও আসবে না, তবে ছেলে দুটো যেন দেখে রাখে। তার যদি টাকা পয়সার প্রয়োজন হয় ছেলে দুটো মানুষ করার জন্য, হুম হুম। সেজন্য যোগাযোগ করে, আমি দিব। প্রয়োজন পড়ে আমার জীবন দিয়ে দুইটা। আমার এখন ছেলে দুটো ছাড়া কিছু নাই পৃথিবীতে। আপনার ছেলেদের এখন বয়স কত? বড় ছেলের বয়স 10 বছর 5 মাস হবে, ছোট ছেলের বয়স 6 বছর, 6 থেকে 7 হবে। ওদের বাবা ডাক কি আপনি মিস করেন? কত মুশকিল। কি করতো আপনার বড় ছেলে ছোট ছেলে? আমার বড় ছেলের জন্য আমি রাত 2টা বাজেও খিলগড়ের রেলগেটতে বিরিয়ানি আনছি, রাত 2টায়। বিরিয়ানি পছন্দ করতো? বিরিয়ানি পছন্দ করতো, ঘুমে 2টা করছে বিরিয়ানি খাবো। আমি রাত 2টা বাজে খিলগড় রেলগেট থেকে বিরিয়ানি নিয়ে খাওয়াইছি। তাহলে বুঝলেন আমার প্লবানের কতটুকু ভালো বুঝতো। আমার এই বড় ছেলেরা তার এক বাড়িওয়ালা চা আনাইছিল, আমি এই বাড়ির আর মার্সি পর্যন্ত, ওখানে বিচার হয়েছে। আপনি কি আপনার ওয়াইফকে আবার ফেরত চান? ফেরত চাইলে তো আর সম্ভব না। আসলে ফেরত নেবেন? সে কি আসবে? আমার তো মনে হয় না। আসলে ফেরত নেবেন? আসলে বিবেচনা করা হবে। আচ্ছা, আর আপনার বাচ্চাদের সাথে দেখা করতে চান, তাই তো? করতে চাই। আপনি আপনার জীবনের গল্প থেকে আমাদেরকে কি মেসেজ দিতে চান? যদি কোনো পুরুষ বিয়ে করে, হুম কোনো এতিম মেয়ের যেন বিয়ে না করে। এতিম যার মা বাপ নাই, হুম মা বাবাই থেকে বড় হয়। হুম হুম। আর যদিও বিয়ে করে জানতেই ওর মা বা ওর ফ্যামিলি ওর আরো কোনো বিয়ে আছে কিনা। আচ্ছা। দেন আমি যে বিয়ে করছি, আমার এই ওয়াইফের আগে ছিল 2 বিয়ে। হুম হুম একটা হলো জাইলিয়ার সাথে, মাছ ধরে জাইলিয়া হুম 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 নৌকায়। হুম। দ্বিতীয় বিয়ে ছিল খালাতো ভাইয়ের সাথে, তৃতীয় বিয়ে আমার সাথে। 3টা পুরুষের জীবন ধ্বংস। হুম। এবং আমার সংসারে এসে 7টা ছেলের সাথে প্রেম করছে। 7টা ছেলের সাথে 7টা প্রেম ছেলের করেন? সাথে 4টা সিম চালাইছে সে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এর কাছে কোনো ব্যাপার না। ব্যাপার না। যাক, আমরা যেহেতু এটা একটা জীবনের গল্প রিলেটেড প্রোগ্রাম, আমরা আসলে একপাক্ষিক কথা শুনেছি দর্শক, এমনও হতে পারে সেটা অপর পক্ষের অনেক কিছু বলার থাকতে পারে, তাই গণমাধ্যম সবার জন্য উন্মুক্ত। এখানে যদি অপর পক্ষ বা উনিও যদি কারোর নামে আসলে বদনাম করে থাকে বা কোনো ভুল কথা বলে থাকে, এই মাধ্যম যেহেতু সবার জন্য উন্মুক্ত, যে কেউ এসে তার কথা বলতে পারে। একদম শেষ মুহূর্তে ভাইয়া, আপনি আপনার জীবন নিয়ে কি ভাবছেন, কি করবেন ভবিষ্যতে? ভবিষ্যতে যদি আমার ছেলে দুটো ভাই, আমি দুটো নিয়ে বাকি জীবন কাটাইতে চাই। কারণ আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, কোন নারীর প্রতি আকর্ষণ নাই, কোন, সত্য কথা মানুষ কিভাবে তা জানি না, আমার কোন নারীর প্রতি লোভ নাই। আমার শখ মিটে গেছে, বিয়ের শখ, নারী নিয়ে সংসার করার শখ, আমার জীবনের শখ মিটে গেছে। কারণ একটা নারীরে বারবার সুযোগ দিছি, তার জন্য আমি এখনো কান্দি। আমি যে একবারে খারাপ ভালো তাও না, তার অনেক খারাপ কিছু সাইড আমি দেখতেও দেখি নাই যেন সে ভালো হয়। একমাত্র কারণ তার মা মারা যাওয়ার 15 দিন আগে বলে গেছে, বাবা মেয়েটার কষ্ট দিও না। কিন্তু যত কষ্ট আমার দুঃখ আমি আমল দিতাম না। একটা মরা মানুষের কথা রাখার জন্য আজ এই পর্যন্ত জীবনে বাকিটু বোর করে আমি সবার আইছি, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সব। বিষয়টা তো শুনলাম, আমরা চাই আপনার জীবনটা আরো সুন্দর হোক।